সবাই ভালো আছিস? রশিদ ভালো আছিস? ভেরি গুড। মন ভালো তোদের? মনও ভালো, ভেরি গুড। লাস্ট লেকচারটা দেখছিস না? সব বুঝছিস? কোনো প্রবলেম থাকলে জানাবি কিন্তু। আর তোদের টিচার্স ডে কেমন কাটলো? স্কুল লাইফের পর প্রথমবার। এটা তোদের তো ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম টিচার্স ডে কলেজ লাইফে। আমরা লাস্ট লেকচারে যেটা শেষ করছিলাম, ভালো কাটছে, ভেরি গুড। চল তাহলে আজকের লেকচার স্টার্ট করি। ভালো করে বসে বস। ওকে, কেউ শুয়ে থাকিস না। ভালো করে বস, পেন পেপার নে। ইয়েস। কেউ কিন্তু শুয়ে পড়িস না। একদম জোশ নে। কিছুক্ষণ ক্লাস হবে, খুব সুন্দর ক্লাস হবে। লাস্ট লেকচারে আমরা কি করছিলাম বলতো, একটা ওয়েব যখন প্রপাগেট করে সেই ওয়েবটার ওয়েব ইকুয়েশন হয় কেমন করে, সেটা আমরা বিভিন্ন ফর্মে দেখছি। যেমন একটা ফর্ম দেখছি আমরা, y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটা দেখছিলাম। তারপরে তাছাড়া আমরা দেখছি যে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস দিয়ে যায়, এটা কখন সম্ভব? ওয়েব ওয়েব প্রপাগেট অ্যালং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। নেগেটিভ এক্স অ্যাক্সিস হলে এখানে প্লাস হয়, সেটা সাইনের জায়গায় কস নিতে পারি। তারপরে আমরা যে ই টু দি পাওয়ার ফর্মে লিখতে পারি, অন ফর্মে আমরা ওয়েভের ইকুয়েশনকে লিখতে পারি। তার মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম এবং একটা ওয়েব ভেলোসিটি কত হয় সেটা দেখছি। তারপরে একটা ওয়েভের ক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটি কত হয় সেটা দেখছি। ওয়েভ ভেলোসিটি মানে ওয়েভটা যে ভেলোসিটিতে প্রপাগেট করে তাকে ওয়েভ ভেলোসিটি বলে। আর কোনো একটা ওয়েভ যখন প্রপাগেট করে তখন ওইখানে কি হচ্ছে, ওয়েভের পার্টিকেল গুলো আপ ডাউন মোশন করে ওর ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে। ওই যে আপ ডাউন মোশন করে, সেই আপ ডাউন মোশনের জন্য যে ভেলোসিটি আসে তাকে পার্টিকেল ভেলোসিটি বলি। সেটা পার্টিকেল ভেলোসিটি কেমন করে ক্যালকুলেট করতে লাগে, সেটার রিলেশন কি কি আমরা সবকিছু লাস্টের লেকচারে আমরা দেখছিলাম। আজকে দেখবো এই যে ওয়েভটা লিখছিলাম, ওয়েভটার এ যে আছে, এ তাকে আমরা কি বলবো, অ্যামপ্লিটিউড বলি। এবং এই যে পার্টটা আছে সাইনের ভিতরে, যে পার্টটা আছে ওমেগা টি মাইনাস কে এক্স, এই পার্টটাকে বলি ওই ওয়েভের ফেস। তাহলে ফেস কি জিনিস? ফেস হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে ফেস বলি। এবার ফেসকে নিয়ে একটু ডিসকাস করি। রিডিং দ্য ফেস অফ ওয়েভ, ফেস অফ ওয়েভ। তাহলে ফেস অফ ওয়েভ, ফেসকে আমরা ফাই দিয়ে দেখি। ফাই ইকুয়াল টু কত আসতেছে, ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে আমরা ফেস বলি। এবার এই ফেজের যদি আমরা একটা চেঞ্জ দেখি, চেঞ্জ অফ ফেস, চেঞ্জ অফ ফেস উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ দেখিস, এটাকে দেখো টাইমের রেসপেক্টে চেঞ্জ মানে কি, ডিফাই বাই ডিটি। এটাকে যদি তুই ডেরিভেটিভ করিস, ডেরিভেটিভ করলে ওমেগা আসবে, এর রেসপেক্টে ডেরিভেটিভ কনস্ট্যান্ট থাকবে। তাহলে চেঞ্জ ইন ফেস উইথ রেসপেক্ট টু টাইম ইজ, এটাকে আমাকে লিখি ডেল ফাই বাই ডেল টি ইকুয়াল টু কত আসবে, ওমেগা আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল ফাই ইকুয়াল টু ওমেগা ইনটু ডেল্টা টি। ওমেগাকে আমরা আরো অনেক ভাবে কি করতে পারি, এটাকে লিখতে পারি যেমন হচ্ছে 2 পাই বাই টি ইনটু ডেল্টা টি। তাহলে এই জিনিসটা আমাদের কি দিল, কোনো একটা টাইম ইন্টারভেলে একটা ওয়েভের ফেস কতটা চেঞ্জ হয় এখান থেকে আমরা বের করতে পারি। সাপোজ তোর একটা ওয়েভ যাচ্ছে, ওয়েভটা কি করতেছিস যে 3 থেকে 7 সেকেন্ড সময়ের মধ্যে ওয়েভটার ফেস কত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওই যে 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে যে 4 সেকেন্ড আছে, 4 সেকেন্ডে ওয়েভটার ফেস কতটা চেঞ্জ হচ্ছে, ওটা তুই কি করবি, এখানে 4 সেকেন্ড পুট করে দিবি। ওয়েভটার টাইম পিরিয়ড জানিস, তুই এখান থেকে চেঞ্জ অফ ফেসটা বের করে নিতে পারবি, অর্থাৎ 4 সেকেন্ডে কতটা চেঞ্জ হলো। তাহলে তোদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসবে, এই কোশ্চেন গুলো এমন করে সলভ করবি। ধরি না 2 সেকেন্ডে চাইছে, তাহলে 2 সেকেন্ডে এখানে বসাই দিবি, এখান থেকে তুই সবকিছু পাওয়া যাবে। ওকে, তাহলে 2 সেকেন্ডে কতটা ফেজ চেঞ্জ হয়েছে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এমনও তো হইতে পারে না যে ওয়েভটা যখন প্রপাগেট করতেছে তখন ওয়েভটার কি হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে।
তাহলে যখন পজিশন চেঞ্জ হচ্ছে, পজিশনের রেসপেক্টে ওর ফেজও চেঞ্জ হবে, তাহলে তখন ফেজটা কি হবে আমরা একবার বোঝার চেষ্টা করি। ওকে, চেঞ্জ ইন, এটা একটা পার্ট গেল। এবার আর একটা পার্টে আমরা কাজ করি, যে চেঞ্জ অফ ফেজ উইথ পাথ ডিফারেন্স। তাহলে ইস পাথ ডিফারেন্সের রেসপেক্টে কি হবে, এটাকে তুই কি কর, এটাকে ডেরিভেটিভ কর, ডেল ফাই বাই পাথ মানে কি এক্স, ডেল ফাই বাই ডেল এক্স, এটা কত আসবে তাহলে হচ্ছে মাইনাস কে আসবে। ক্লিয়ার আছে? সো এখানে হবে ডেল ফাই বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস কে। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা চেঞ্জ অফ ফেজ ডেল ফাই ইকুয়াল টু মাইনাস কে ইনটু ডেল্টা এক্স। কে কে আমরা কত লিখতে পারি, ডেল ফাই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। অর্থাৎ এইখানে পাথের রেসপেক্টে যে ফেজ চেঞ্জটা আছে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে মানে হচ্ছে এখানে পাই আছে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, কোনো একটা টাইমে কোনো একটা যদি পাথের ডিফারেন্স দেওয়া থাকে, পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স পাবি। এই জন্য তোরা ক্লাস 12-এও দেখিস পড়াশোনা করবি, ক্লাস 12-এ পড়াশোনা করছিস যে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। তা পথ পার্থক্য দশা পার্থক্য পথ পার্থক্য এটা ছিল তোদের কাছে ডেল্টা এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইনটু দশা পার্থক্য লিখছিস। ওকে, লাইটের যখন পড়াশোনা করছিস, লাইটের পড়াশোনার মধ্যে এগুলা প্রচুর করছিলি, পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। তেমনই কি হচ্ছে ফেজ ডিফারেন্স আর হচ্ছে এটা হচ্ছে পাথ ডিফারেন্স। তাহলে এই জিনিসটা মাথায় রাখিস, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স। আর এই ডেল্টা এক্সটা কি হচ্ছে পাথ ডিফারেন্স, এটা হচ্ছে পাথ ডিফারেন্স। এদের মধ্যে রিলেশন গেল। তোদের একটা জিনিস দেখি ইন্টারেস্টিং, এটা মাইনাসটাও বোঝাবো, চল একটু বোঝাই দেয়। ফিজিক্যাল মানে বোঝাচ্ছে, এটা তো নর্মালি দেখলো, ফিজিক্যাল মানেটা একটু বোঝ, সুন্দর লাগে। ফিজিক্যাল মানেটা এমন, কোনো একটা ওয়েভ কি করতেছে, প্রপাগেট করতেছে। ওয়েভ এমন করে প্রপাগেট করতেছে, ওয়েভটা যদি প্রপাগেট করে, তুই একটু জিনিস দেখ, ধরি না কোনো একটা সময়ে এইখানে ছিল পজিশনটা, এবার একটু সময় পর কি করলো, এটার পজিশনটা এইখান থেকে এইখানে গেল, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এইটুকু কত হচ্ছে ডেল্টা এক্স পাথ ডিফারেন্স আছে। তাহলে এইখানে যদি দেখিস এই পয়েন্টে এটা, তাহলে দেখো এক্স কি হলো, এক্স এর ভ্যালু পজিটিভ হলো না, ডেল্টা এক্স এর ভ্যালু পজিটিভ হচ্ছে কি হয়নি, কারণ এখানে এক্স ছিল, এখানে এক্স প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ এক্স ইনক্রিজ করলো, এক্স ইনক্রিজ করলে ডেল্টা এক্স পজিটিভ হলো। কিন্তু যদি স্লোপ দেখি, স্লোপ কি হয়েছে, এটা স্লোপ এতটুকু। ওকে, এটা একদম খারাপ স্লোপ আছে, এখানে দেখতে পাচ্ছিস থিটার ভ্যালু খারাপ। আর যদি এই পয়েন্টে স্লোপ দেখিস, এই পয়েন্টের যদি স্লোপ দেখিস, এই পয়েন্টের স্লোপ কেমন এমন, তাহলে দেখ স্লোপ কি করলো, এটা ডিক্রিজ করে গেল। এটা হচ্ছে ধরলে থিটা 1 আর এটা কত আছে ধরলে থিটা 2, তাহলে কি হচ্ছে থিটা 1 হচ্ছে ভেরি ভেরি স্মল, থিটা 2। তারপরে কি হচ্ছে স্লোপ কি করতেছে, ডিক্রিজ করতেছে। যেহেতু স্লোপ ডিক্রিজ করতেছে তার জন্য এখানে কি একটা আছে নেগেটিভ সাইন আসলো, বুঝছিস? তাহলে এটা তো পজিটিভই আছে, কিন্তু স্লোপ যেহেতু ডিক্রিজ করতেছে তার জন্য এটা একটা নেগেটিভ সাইন আসলো। ক্লিয়ার? তো ইন্টারেস্টিং জিনিস একটা, আমরা যে কোনো এক্সপ্রেশন লিখি না, ওই এক্সপ্রেশনটা যদি ভালো করে লক্ষ্য করিস, ওটার মধ্যে ফিজিক্স খুঁজে পাবি, ওটার মধ্যে ম্যাথামেটিক্স খুঁজে পাবি, ওটার মধ্যে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু জিনিস খুঁজে পাবি। এটাই যেমন দেখলাম, তাহলে কি হচ্ছে ডেল্টা এক্স পজিটিভ কেন নেগেটিভ, এখান থেকে বুঝতে পারলি স্লোপ কি করতেছে ধীরে ধীরে, এরপরে স্লোপ কি হচ্ছে ধীরে 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 ডাউন হবে। এবার আসি আমরা পার্টিকেলের, এর আগের দিন একটা পার্টিকেলের টাইমের রেসপেক্টে পজিশন বের করছিলাম, y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx, যেটা প্রথমেই দেখলাম। তারপরে ভেলোসিটি বের করছিলাম, ভেলোসিটির পর ফেজ সম্বন্ধে দেখলাম, ভেলোসিটির পরবর্তীতে অ্যাক্সিলারেশন জানি, পার্টিকেলটা জানি না, তাহলে অ্যাক্সিলারেশন বের করি। চল কোনো একটা পার্টিকেলের অ্যাক্সিলারেশন বের করি, তাহলে পার্টিকেলের অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন অফ পার্টিকেলস বা পার্টিকেলস অ্যাক্সিলারেশন। পার্টিকেল অ্যাক্সিলারেশন কি হবে দেখ, এখানে কোনো একটা ওয়েভ আছে, ওয়েভটার মধ্যে একটা পার্টিকেল কি করতেছে, এমন ওয়েভের পার্টিকেল গুলো এমন করে প্রপাগেট করতেছে। এই যে পার্টিকেল প্রপাগেট করতেছে, তাহলে এমন করে উপরে উঠতেছে, কোনো একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার ভেলোসিটি আছে, তার মানে ওর একটা অ্যাক্সিলারেশনও থাকবে। অ্যাক্সিলারেশন কি হবে, প্রথম কথা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি কত হয়,
পার্টিকেল ভেলোসিটি, একবার বুঝে নে, পরবর্তীতে লিখিস, লেখার টাইম দেবো, হ্যাঁ বোঝ ভালো করে। পার্টিকেল ভেলোসিটি কি পেয়েছিলাম, ভিপি ইকুয়াল টু কে ওমেগা, এর আগের দিন লিখছিলাম, ভালো করে খাতা খুলে একটু দেখ, কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটা ছিল পার্টিকেল ভেলোসিটি। সো পার্টিকেল অ্যাক্সিলারেশন, পার্টিকেল অ্যাক্সিলারেশন, এটা একটা পার্টিকেলের কথা বললাম, এই পার্টিকেলটা সাপোজ এমন করে মুভ করতেছে, এটার অ্যাক্সিলারেশন কত হবে, এ ওমেগা কস, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, টি এর রেসপেক্টে করলাম, তাহলে এখান থেকে একটা ওমেগা বের হয়ে আসবে, তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মানে কত হচ্ছে, এটাই পজিশন ওয়াই, ঠিক আছে, ওয়াই এক্স কমা টি ইন্টু এ, অর্থাৎ কোনো একটা পজিশনে কোনো একটা টাইমে একটা পার্টিকেলের পজিশন জানা থাকলে ওই পার্টিকেলের যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো, ওই পার্টিকেলটার অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। ওকে, এটা দেখ কোনো একটা কি হচ্ছে পজিশনে কোনো একটা টাইমে এটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ডিসপ্লেসমেন্টকে আমরা কি ওমেগা স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করলে ওই পার্টিকেলটার ওই টাইমে ওই পজিশনে আমরা ওর অ্যাক্সিলারেশন বের করতে পারবো ইজি। এর কি কোনো প্রবলেম? ওকে, এবার তোদের পার্টিকেলের দেখলে হলো, তো এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখ, তাহলে অ্যাক্সিলারেশন কত আসলো, সো অ্যাক্সিলারেশন এপি প্রপোর্শনাল টু কত হচ্ছে -1, তাহলে মাইনাস টাইনাস বাদ দিলে শুধু ওয়াই দিতেছে। তাহলে যখনই একটা অ্যাক্সিলারেশন ওর ওয়াই মানে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হয়, ওটাকে কি বলি আমরা, সিম্পল হারমোনিক মোশন বলি। ওকে, যখনই যে কোনো কিছুর অ্যাক্সিলারেশন কি হবে, ওর ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে, তখন তাকে বলি আমরা সিম্পল হারমোনিক মোশন। তাহলে যদি কখনো তোদের কি হচ্ছে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয় এবং ইকুয়েশনটা দেওয়ার পর তোদের যদি জিজ্ঞেস করে যে সিম্পল হারমোনিক মোশনকে স্যাটিসফাই করে কি করে না, বা এই ইকুয়েশনটা সিম্পল হারমোনিক মোশন দেয় কি দেয় না, তখন কি করবি, ওই ইকুয়েশনটা থেকে তোরা কি করবি, একবার হচ্ছে অ্যাক্সিলারেশন বের করে নিবি, ফার্স্ট ডেরিভেটিভ করবি, সেকেন্ড ডেরিভেটিভ করবি, অ্যাক্সিলারেশন বের হয়ে যাবে, অ্যাক্সিলারেশন বের করবি এবং অ্যাক্সিলারেশনটা দেখবি ওয়াই এর কি হবে, হচ্ছে প্রপোর্শনাল হবে, ওয়াই এর জন্য প্রপোর্শনাল হয়, তখন তাকে কি বলবি, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা পার্টিকেল গুলার অ্যাক্সিলারেশনও কি হয়, একটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে কি করতেছে, সরি ওয়াই এর ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তোরা ওই জন্য দেখবি এখানে একটা মাইনাসও থাকতে পারে বা নাও থাকতে পারে, যদিও মাইনাস এখানে থাকবে, এত ওইটা নিয়ে প্রবলেম নেই, সোজা কথা তোর হচ্ছে ওয়াই এর কি করবে, প্রপোর্শনাল করবে। সো এটা কি দেয়, সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে। আর এইটার যে অসিলেশনটাকে বলবি তাকে কি বলবি, সিম্পল হারমোনিক অসিলেশন। তোদের এখান থেকে কোশ্চেন থাকবে, যে কোনো একটা কি থাকবে, ওয়েভ ইকুয়েশন দেওয়া দেবে, ওই ইকুয়েশনটা থেকে দেখাইতে বলবে সিম্পল হারমোনিক ওয়েভ ইকুয়েশন হয় কি হয় না, তখন অ্যাক্সিলারেশন বের করে দেখায়। এর আগের দিন কেউ একজন তোরা কি করছিলি, অ্যাসাইনমেন্টও পাঠাইছিলি না, মানে কোশ্চেন পাঠাইছিলি, ওটাও কিন্তু এটাই ছিল, আমরা কি করি, যে পার্টিকেলটা দেওয়া থাকে ওটা অ্যাক্সিলারেশন বের করে দিই, কোশ্চেন যখন সলভ করবো তখন ওরা ভালো করে বুঝতে পারবে। এবার শোন, একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস করবো, সেটা যখন একটা ওয়েভ প্রপাগেট করে, ওয়েভ প্রপাগেট করার সময় ওয়েভটা কত ভালোভাবে প্রপাগেট করতে পারবে সেটা ডিপেন্ড করে ওই ওয়েভটা, ওই যে যেখানে ওয়েভটা প্রপাগেট করতেছে তার মিডিয়ামের উপর। যেমন একটা পুকুরের ভিতরে তুই কি করলি, একটা স্টোন ড্রপ করলি, স্টোন ড্রপ করার সঙ্গে সঙ্গে ওইটা পুকুরটা কি হবে, ডিস্টার্ব হয়ে যাবে, পুকুরের জলটা ডিস্টার্ব হওয়ার জন্য ওইখান থেকে ওয়েভ ক্রিয়েট হবে। এবার ওয়েভ ক্রিয়েট হওয়ার পর ওয়েভটা কতটা ভালোভাবে প্রপাগেট করবে, কত দূর অব্দি যাবে, ওটা ডিপেন্ড করে ওই পুকুরটার জলের মিডিয়ামটা কেমন আছে। যেমন আমি তোদের বলি, সাপোজ তোর কাছে একটা রিজিড দেওয়াল আছে, ধরে নে এই দেওয়ালটা আছে, এটাকে প্রপাগেট সহজে করতে পারবি, এটাই অল্প অল্প হচ্ছে আমার বোর্ডটা,
কিন্তু আমি যদি এই দেওয়ালটাকে বলি, আমার বোর্ডের পাশে যে দেওয়ালটা আছে, দেওয়ালটাকে তুই সরাইতে পারবি না সহজে। তাহলে দুইটা মিডিয়ামের উপর ডিপেন্ড করতেছে যে কোনটায় কতটা ওয়েভ ভালোভাবে জেনারেট হবে। কোন পুকুরের ভিতরে কতটা ভালো হবে, ওটা পুকুরের জলের বাইন্ডিং কেমন আছে তার উপর ডিপেন্ড করবে। তো ওয়েভ কতটা, বা একটা সুতার ভিতরে, একটা স্ট্রিং এর ভিতরে কতটা ভালোভাবে ওয়েভ জেনারেট হবে, ওটা কি করে হচ্ছে ওর স্ট্রিং এর যে ম্যাটেরিয়াল আছে তার উপর ডিপেন্ড করতেছে। এই যে একটা ওয়েভ কত ভালোভাবে প্রপাগেট করতে পারে, এটাকে যে দিয়ে ডিফাইন করি তাকে আমরা বলি ইম্পিডেন্স। এখন আমরা কি শিখবো, ইম্পিডেন্স জিনিসটা কি এটাই আমরা শিখবো। তার আগে একবার লিখে নে, তারপরে ইম্পিডেন্সটা তোদের ভালোভাবে একবারে বোঝাই দিই। খুবই ইন্টারেস্টিং জিনিস। লেখা লেখা হয়ে জানা। ওকে, হয়েছে। ক্যারেক্টারিস্টিক, ইম্পিডেন্স অফ এ স্ট্রিং। তার মানে কি করতেছি, আমি যে জিনিসটা বললাম যে একটা ওয়েভ কতটা ভালোভাবে প্রপাগেট করবে ওটা ডিপেন্ড করে ওয়েভটা মিডিয়ামের উপর। যেমন একটা ওয়েভ তুই ওয়াটার মিডিয়ামে ইজিলি প্রপাগেট করতে পারবি, একটা ওয়েভ তুই সাউন্ড ওয়েভ আমি এয়ার এর মিডিয়ামের মধ্যে প্রপাগেট করতে পারছি, বা আমাদের কি হচ্ছে একটা যদি ওয়েভ, এমন একটা ওয়েভ নেই এটার ভিতরে একটু হালকা হালকা ভাবে ওয়েভ প্রপাগেট করতে পারছি, কিন্তু যদি দেওয়ালের মধ্যে দেখিস ওয়েভ প্রপাগেট হয়ই না। তুই ধরে সাপোজ কি আছে, মাটি আছে তোর বাড়িতে, মাটির উপরে লাফালাফি করতেছিস, মাটি দেখবি হচ্ছে মাটির মধ্যে কোনো ওয়েভই আসে না। কিন্তু আবার যদি বেশি শক্তি হয় তাহলে কি হচ্ছে, আর্থকুইক আসে, আর্থকুইক আবার মাটির ভিতরেও ওয়েভ তৈরি করতে পারে। কিন্তু আর্থকুইকে
যখন মাটির ভিতরে ওয়েব তৈরি করে সেটার কি হচ্ছে ধ্বংস ক্ষতি কম হয় বা হচ্ছে সেটার ওয়েব কম হয়, কিন্তু সেই আর্থকুইকটা যদি সমুদ্রের ভিতরে হয় সুনামি তৈরি হয়ে যায়, ওকে, সুনামির ওয়েব আরো বেশি হয়। তার মানে এই যে ওয়েবটা আছে না সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের মিডিয়ামের উপর মিডিয়ামের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতেছে। যেমন আমরা কি বলতে পারি, তাদের বাইন্ডিং কেমন তার উপর ডিপেন্ড করতেছে, তাদের মাস কেমন তার উপর ডিপেন্ড করতেছে, ওর ইনার্শিয়া কেমন, মাস মানে ইনার্শিয়া, ওকে, কতটা আটকায় আছে, ইলাস্টিসিটি, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। আমি যেমন প্রথম লেকচার থেকে বলতেছিলাম একটা ওয়েব কতটা ভালোভাবে প্রপাগেট করে ওটা ডিপেন্ড করে ওই মিডিয়ামের ইলাস্টিসিটি ধর্ম কেমন। অর্থাৎ ধরে নে একটা তুই একদম পাতলা সুতা নিলি, ওটার ক্ষেত্রে ওয়েব যেমন করে জেনারেট হবে, একটা টাইট একটা সুতা নিলি ওটার ক্ষেত্রে কি হবে, একটা ওয়েব জেনারেশন আলাদা হবে। কারণ দুটের মধ্যে কি হচ্ছে ইলাস্টিসিটি ধর্ম, অর্থাৎ একজন আরেকজনকে দূরে গেলে ওটাকে আবার কাছে আনার ধর্মটা দুইজনের ক্ষেত্রে আলাদা আলাদা, তার জন্য ইলাস্টিসিটি ধর্মের উপর ডিপেন্ড করতেছে। তারপরে হচ্ছে মাসের উপর অর্থাৎ ইনার্শিয়ার উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ উপরে তুললে নিচ থেকে উপরে তুললে ও আবার নিচের জায়গায় ফিরে আসবে, এই জন্য এই জিনিসগুলো হচ্ছে চলতে থাকবে, অর্থাৎ ইনার্শিয়া ধর্মের উপর কাজ করবে। তো এখন আমরা কি দেখি, মিডিয়াম হিসেবে আমাদের সব থেকে সহজ মিডিয়াম নিচ্ছি, সেটা একটা স্ট্রিং নিচ্ছি। এটা কিন্তু যে কোনো মিডিয়ামের জন্য সত্য, বাট আমরা কি করতেছি, একটা স্ট্রিং নিচ্ছি, অর্থাৎ একটা স্ট্রিং এর জন্য ওয়েভ কেমন করে জেনারেট হয় বা ইম্পিডেন্স কেমন হয় ওটা আমরা বের করবো। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক, রেস্টিক, ইম্পিডেন্স, জেড ইকুয়াল টু, জেড দিয়ে এটাকে দেখি, হ্যাঁ, ট্রান্সভার্স ফোর্স, ট্রান্সভার্স ফোর্স বাই ট্রান্সভার্স ভেলোসিটি, ট্রান্সভার্স ভেলোসিটি। তো ইম্পিডেন্স গিভেন বাই রেশিও বিটুইন ট্রান্সভার্স ফোর্স ট্রান্সভার্স ভেলোসিটি। এবার ট্রান্সভার্স ফোর্স মানে কত, ট্রান্সভার্স ফোর্স মানে সাপোজ তোর কাছে এমন একটা কি আছে যে ওয়েভ কি করতেছে, এইদিকে প্রপাগেট করে যাচ্ছে, ওয়েভ এইদিকে প্রপাগেট করতেছে, যখন এইদিকে ওয়েভ প্রপাগেট করবে তখন এই ওয়েভটা এমন একটা সুতা পড়ে আছে তোর কাছে, স্ট্রিং পড়ে আছে, এটাকে তোর কি করতে লাগবে হচ্ছে ডিসপ্লেস করতে লাগবে। এবার ডিসপ্লেস করার জন্য এইখানে যে সুতার এইখানে পার্টিকেলটা আছে এটাকে উপর দিকে ফোর্স দিয়ে দে, উপর দিকে ফোর্স দিয়ে দে, এই ওয়েভটা যা প্রপাগেট করতেছে এইদিকে, কিন্তু তুই ফোর্সটা দিলি কি হচ্ছে উপর দিকে, তাহলে পারপেন্ডিকুলারলি ফোর্স দিলি, কারণ এইখানকার পার্টিকেলটাকে এইদিকে ফোর্স দিলি, পারপেন্ডিকুলারলি দিলি, যেহেতু পারপেন্ডিকুলারলি ফোর্স দিলি ওটাকে কি বলি আমরা হচ্ছে ট্রান্সভার্স ফোর্স। তাহলে আমরা কি করি, এইখানকার কোনো একটা পার্টিকেল নিলাম, x ইকুয়াল টু 0 তে সাপোজ কোনো একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে উপর দিকে একটা ফোর্স দিলাম f0 cos ওমেগা দিয়ে, আমরা একটা ফোর্স দিলাম, অর্থাৎ t ইকুয়াল টু 0 টাইমে এটার ফোর্স কত থাকবে, f0 ফোর্স থাকবে, এটা cos 0 হচ্ছে 1, তাহলে t ইকুয়াল টু 0 টাইমে f0 ফোর্স থাকবে, আর এমন একটা ফোর্স দিলাম পারপেন্ডিকুলারলি, এটাকে কি বলবো আমরা ট্রান্সভার্স ফোর্স বলবো। ওকে, এবার ট্রান্সভার্স ভেলোসিটি মানে কি, যখনই ওয়েভটা প্রপাগেট করবে, ওয়েভটা কেমন করে প্রপাগেট করবে, এমন করে প্রপাগেট করবে, আর প্রপাগেট করার সময় এটার ওয়েভ ভেলোসিটি এইদিকে হবে, এটার ওয়েভ ভেলোসিটি এইদিকে হবে, কিন্তু এইখানে থাকা পার্টিকেল গুলা এগুলোর কি হবে, এমন করে আপ ডাউন মোশন হবে, উপরে নিচে আপ ডাউন মোশন হবে, এই যে উপর নিচে আপ ডাউন মোশন হবে এটাকে কি বলি আমরা পার্টিকেল ভেলোসিটি বলি, উপর নিচে আপ ডাউন মোশন। এবার উপর নিচে আপ ডাউন মোশন এটাও কি হচ্ছে প্রপাগেশন অফ ওয়েভের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, একটা পার্টিকেল উপর নিচে এমন করে কি করতেছে, ভাইব্রেট করতেছে, এটাকে কি বলি আমরা পার্টিকেল ভেলোসিটি। এবার এই পার্টিকেল ভেলোসিটিটা কি আছে দেখ ভালো করে, একটা ডিরেকশন অফ প্রপাগেশনের পারপেন্ডিকুলার আছে, তার জন্য ওটাকে বলি ট্রান্সভার্স ভেলোসিটি। তাহলে ট্রান্সভার্স ভেলোসিটি অ্যাকচুয়ালি কি বলতেছে, এই ক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটির সমান হচ্ছে। সো এখান থেকে আমরা লিখতে পারি যে জেড ইকুয়াল টু ট্রান্সভার্স ফোর্স কত হলো, f0 cos ওমেগা টি বাই আমাদের কি আছে হচ্ছে ট্রান্সভার্স ভেলোসিটি। ট্রান্সভার্স ভেলোসিটি কত হবে বলতো, ট্রান্সভার্স ভেলোসিটি যদি দেখিস, ভেলোসিটি ভিপি ইকুয়াল টু এর আগে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল টি, কোন পয়েন্টটা, কোন আমরা এইখানে যে পড়াশোনা করতেছি কোন পার্টিকেলটা নিয়ে, এক্স ইকুয়াল টু 0 তে যে পার্টিকেলটা আছে সেটা এক্স ইকুয়াল টু 0 পার্টিকেলটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, তাহলে সেই পার্টিকেলটার হচ্ছে পার্টিকেল ভেলোসিটির কথা এখানে বলা হচ্ছে। ওকে, তো এটাকে আমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার কনসিডার কনসিডার কিছু জিনিস আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে লেট আস কনসিডার, এই যে স্ট্রিংটা নিলাম এই স্ট্রিংটার কিছু একটা লিনিয়ার মাস ডেনসিটি থাকবে, স্ট্রিংটার
রো ইকুয়াল টু লিনিয়ার মাস ডেন্সিটি। লিনিয়ার মাস ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ। হ্যাঁ, টেনশন অফ দ্য স্প্রিং ইজ টি, সব জায়গাতে টেনশন টি আছে। তাহলে এই ছবিটাকে যদি একটু আমি বড় করে আর্ট করি তাহলে কেমন পাবো বলতো? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স ইকুয়াল টু 0 পার্টিকেলটা নিয়ে আমরা কথা বলতেছি। এইখানে উপর দিকে একটা ফোর্স দিছি, ফোর্স দেওয়ার পরে এমন করে ডিসপ্লেস হয়েছে। এবার ডিসপ্লেস হওয়ার পরে উপর দিকে একটা ফোর্স লাগছে, উপর দিকে ফোর্স আমরা কত দিছি? F0 cos ওমেগা টি উপর দিকে ফোর্স দিছি। দেখ এটা যদি একটা স্ট্রিং হয়, এটা স্ট্রিং হওয়ার জন্য এই স্ট্রিংটার অ্যালং এ কি থাকবে? টেনশন লাগবে। তাহলে টেনশন কোন দিকে লাগতেছে? এই দিকে একটা টেনশন লাগতেছে, এর অ্যালং এই দিকে একটা টেনশন লাগতেছে। আর মনে রাখিস এই যে পুরো স্ট্রিংটা আছে, পুরো স্ট্রিংটা টেনশন কি থাকবে? হচ্ছে সেম থাকবে, সেম স্ট্রিং টেনশনও কি আছে? সেম আছে। তাহলে এটা যদি স্ট্রিং সেম থাকে, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পার্টিকেলটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে, তাহলে এটা হবে হচ্ছে টি এর এই পাশের কম্পোনেন্টটা হবে হচ্ছে টি cos থিটা, আর টি এর এই পাশের কম্পোনেন্টটা কত হবে? টি sin থিটা। ওকে, টি sin থিটা। হ্যাঁ, এবার এই যে টেনশনের দুইটা কম্পোনেন্ট পাইলাম, টি cos থিটা আর টি sin থিটা, এই দুটার কাজ কি বলতো? টি sin থিটার কাজ হচ্ছে এই পার্টিকেলটাকে আপ ডাউন মোশন করতে সাহায্য করা, কারণ এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা ট্রান্সভার্স কম্পোনেন্ট। ট্রান্সভার্স কম্পোনেন্টের কাজ কি হচ্ছে? পার্টিকেলটাকে আপ ডাউন মোশন করা। আর টি cos থিটার কাজ কি? এই যে স্ট্রিংটা আছে এটাকে স্ট্রেচিং করা। ওকে, এইদিকে স্ট্রেচিং করা। তাহলে এই দুটার আলাদা আলাদা কাজ আছে। তাহলে থিটা অ্যালং দা স্ট্রিং কাজ করবে। দ্য টেনশন টি অ্যাক্টিং অ্যালং দ্য স্ট্রিং। ওকে, তারপরে হ্যাঁ, টি cos থিটা is responsible for stretching, okay, stresses, okay, the string along its length বরাবর stretching করে, and t sin theta is responsible for up down motion of particles of the string. ওকে, এইখানে এই পার্টিকেলটার কথা বলা হয়েছে, x equal to 0 তে যে পার্টিকেলটা আছে এটার কথা। আর এটাকে কি বলি আমরা? হচ্ছে মনে রাখিস যে ট্রান্সভার্স কম্পোনেন্ট, যেহেতু পারপেন্ডিকুলারিটি করতেছে তার জন্য ট্রান্সভার্স কম্পোনেন্ট। সো এইদিকে দেখ উপর দিকে কি আছে? F0 cos ওমেগা টি, উপরে এই ফোর্সটা আমরা দিছি ট্রান্সভার্স ফোর্স। আর এইটা কি আছে? নিচের দিকে আছে টি সাইন থিটা, বা নিচের দিকে আছে, তাহলে এখানে কি আসবে? একটা মাইনাস সাইন আসবে। এবার আমরা কি জানি? ফর স্মল ভ্যালু অফ থিটা সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে? tan থিটা। সো F0 cos ওমেগা টি ইকুয়াল টু মাইনাস টি ইনটু tan থিটা। আবার tan থিটা মানে আমরা কি জানি? dy বাই dx, এটা জানি আমরা। ওকে, আর সবকিছু কিসের জন্য হচ্ছে? এই পার্টিকেলটা নিয়ে কাজ করার জন্য, x ইকুয়াল টু 0 পার্টিকেলটা নিয়ে কাজ করার জন্য। ওকে, এবার এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। উই হ্যাভ y ইকুয়াল টু a cos ওমেগা টি মাইনাস kx। দেখ তুই বলবি যে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx নিয়েও করতে পারতাম। ইয়েস, যা কিছু তাই নিয়ে করতে পাবো। এখানে আমি cos ফোর্স দিচ্ছি তো,
তাহলে আমি এখানে কস নিয়েই করতেছি, সাইন কোস দিলে সাইন নিয়েই করবে, বাট এখনো যদি কসের জায়গায় সাইন নিস তবুও অ্যান্সার সেমই আসবে, অ্যান্সার কোনো কিছু ভুল আসবে না। কিন্তু কস এখানে দিছি, আমি এখানেও নর্মালি কসেই নেই। ওকে, এটা তোদের বললাম, সাইন দিলে সাইন নিয়ে নিবি, তবে তোরা আলাদা আলাদা দিলেও কোনো ভুল আসবে না, অ্যান্সার তো সেমই আসবে। তাহলে আমাদের কি লাগবে, ডিওয়াই বাই ডিএক্স লাগবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এ কসের ডেরিভেটিভ হবে, মাইনাস, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে কি থাকে, কি বের হবে, মাইনাস কে বাইরে হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস কে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা পরে থাকবে। তো একটা জিনিস মনে রাখিস, এক্স এর ভ্যালু আগে কখনো জিরো বসাবি না, ডেরিভেটিভ ডেরিভেটিভ সব করে নিবি, লাস্টে গিয়ে এক্স এর ভ্যালু জিরো বসাবি। আগেই দেখা গেল সবকিছু এক্স এর ভ্যালু জিরো বসা গেলে তাহলে ডেরিভেটিভ ডেরিভেটিভ কিছুই হবে না, তাহলে এটা কিন্তু একদম ভুল হয়ে যাবে। সো ফ্রম ইকুয়েশন টু, ফ্রম ইকুয়েশন টু, 2 নাম্বার ইকুয়েশনটাকে কি পাই দেখ, এফ জিরো কস ওমেগা টি মাইনাস টি, এটা হচ্ছে কে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স at x equal to 0। তাহলে এখন আমরা কি করি, এফ জিরো কস ওমেগা টি এখন এক্স এর জায়গায় জিরো বসাই দিই, তাহলে মাইনাস টি কে এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এন্ড আমাদের মেন টার্গেট কি, এটা বের করা। 1 নাম্বার ইকুয়েশনে এফ জিরো কস ওমেগা টির ভ্যালু বের হলো, এফ জিরো কস ওমেগা টি পাইলাম। এবার আমাদের কি হচ্ছে, ডিওয়াই বাই ডিটি at x equal to 0 তে বসাইতে রাখবো। নাও ডিওয়াই বাই ডিটি, y ইকুয়াল টু কত পেলাম আমরা, y ইকুয়াল টু এটা আছে, y ইকুয়াল টু হয়ে গেল এটা a cos ওমেগা টি মাইনাস কে এক্স, আমার লাগে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু a cos এর জন্য আসবে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর এখানে টি এর রেসপেক্টে করলে এখান থেকে বের হয়ে আসবে ওমেগা, তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমার লাগবে ডিওয়াই বাই ডিটি at x equal to 0 তে লাগবে। তাহলে x equal to 0 পুট করে দিই, তাহলে ডিওয়াই বাই ডিটি at x equal to 0, তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। দেখ ডিওয়াই ডিটি at x equal to ওমেগা, এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, এমন করে লিখতে পারিস, অনেক সময় প্রবলেমে আসতে পারে। তো লিখতেছি এ ওমেগা সাইন ওমেগা টি, এটা আমি 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এই 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনের ভ্যালু কোথায় বসা দেয়, ইকুয়েশন 1 এ পুট করে দিই। ওকে, ফ্রম ইকুয়েশন 1, তাহলে আমার ইম্পিডেন্স জেড ইকুয়াল টু, তাহলে এফ কস ওমেগা টির ভ্যালু হচ্ছে এখান থেকে মাইনাস টি কে এ সাইন ওমেগা টি বাই এটা কত হচ্ছে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, সব কেটে দেয় সাইন ওমেগা টি, ওমেগা কাটে না, এ এ কাটবে, মাইনাস মাইনাস কাটবে। সো জেড ইকুয়াল টু এখান থেকে আসবে হচ্ছে টি কে বাই ওমেগা, এটাকে আমরা তো লিখতে পারি টি ওমেগা বাই কে, ওমেগা বাই কে মানে হচ্ছে কি ভেলোসিটি, তাহলে এটাকে ভি লিখতে পারি। তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে টি বাই ভি, ওমেগা বাই কে মানে হচ্ছে ভেলোসিটি, এই যে ভি ভেলোসিটিটা আছে এটা কিন্তু হচ্ছে ওয়েভ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি। একটা জিনিস মনে রাখিস, পার্টিকেল ভেলোসিটিকে আমি অলওয়েজ ভিপি দিয়ে লিখছি, ভি সাফিক্সে পি, আর যেটা ভি ইউজ করছি সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি হচ্ছে এই যে এটা, যেটা হচ্ছে ওয়েভটা যে ভেলোসিটিতে প্রপাগেট করতেছে তাকে ওয়েভ ভেলোসিটি বলি। তাহলে আমরা ইম্পিডেন্স পাইলাম, ইম্পিডেন্স ইন টার্ম অফ টেনশন এন্ড ভেলোসিটি, ঠিক আছে, ইন টার্মস অফ ভেলোসিটি জেড ইকুয়াল টু টি বাই ভি আসলো। লেখে নে এখন, খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কোশ্চেন আসে।
ওকে, এবার তাহলে আমরা দেখলাম ইম্পিডেন্স জেড ইকুয়াল টু টি বাই ভি, যেখানে ভি হচ্ছে ওয়েভ ভেলোসিটি আর কি ইজ টেনশন অফ দ্য স্ট্রিং। এবার এই টিটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি না, উই হ্যাভ ভেলোসিটি অফ দ্য স্ট্রিং ইজ ভি ইকুয়াল টু টি বাই রো, যেখানে রো লিনিয়ার মাস ডেনসিটি। তো এখান থেকে লিখতে পারি আমরা টি ইকুয়াল টু ভি স্কয়ার ইনটু রো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, সো জেড ইকুয়াল টু টি এর জায়গায় হচ্ছে ভি স্কয়ার রো বাই ভি, দ্যাট ইজ জেড ইকুয়াল টু ভি ইনটু রো। এটাও আমরা অনেক সময় লিখতে পারি। এবার তুই দেখ আমাদের জেড ইকুয়াল টু টি বাই ভি আসুক বা জেড ইকুয়াল টু ভি ইনটু রো, যেটাই আসুক সেটাই আমাদের কি ডিফাইন করে, এই যে ইম্পিডেন্স আছে ইম্পিডেন্সটা কি হচ্ছে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের উপর ডিপেন্ড করতেছে, মিডিয়ামের ইনার্শিয়ার উপর ডিপেন্ড করতেছে, মিডিয়ামের ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ মিডিয়ামটা যত বেশি টাইট হয় ওইখানে ওয়েভ ভালো জেনারেটই হবে না, ওখানে ইম্পিডেন্স বেশি আসবে, বাধা বেশি পাবে। আবার যদিও কি হয়, ইম্পিডেন্স জিনিসটা কখন ইউজ করি, যখন বাধা পাই, যেমন এসি কারেন্টের ক্ষেত্রে তোরা পড়ছিস ইম্পিডেন্স আসে, এসি কারেন্ট ইম্পিডেন্স, তেমন এটা বা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কে এসি কারেন্টে ইম্পিডেন্স বলি, অর্থাৎ বাধা। একটা যত ইম্পিডেন্স বেশি হবে রোডটা কি হচ্ছে অত ওয়েভটা তত বাধা পাবে, অর্থাৎ একটা টাইট হবে তখন ঝামেলা, যত হচ্ছে কি হবে ডাইলুট হবে, যেমন হচ্ছে মাটির মধ্য থেকে জলের মধ্যে ওয়েভ কি হয় বেশি তাড়াতাড়ি জেনারেট হয়ে যায়, কারণ ওয়েভ জলের কি হচ্ছে মলিকুল গুলা টাইটলি বাউন্ডেড না, লাইটলি বাউন্ডেড। ওকে, আর কিন্তু মাটির মলিকুল গুলো হচ্ছে টাইটলি বাউন্ডেড। ওকে, তো ইনার্শিয়ার উপর ডিপেন্ড করতেছে, ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করতেছে এটা। আর মনে হয় এই জেটটা ইন জেনারেল রিয়েল নাম্বার হয়, কিন্তু যদি জেটকে যখন হচ্ছে জেটকে যখন আমরা কোনো ডিসিপিসিভ ফোর্স দেবো, ডিসিপিটিভ ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে জেটটা কমপ্লেক্স নাম্বার হবে, মানে যখনই জেটে এই মিডিয়ামের ভিতরে এমন কিছু জিনিস থাকবে যেমন ফ্রিকশন থাকবে, এয়ার ড্যাম্পিং থাকবে, বিভিন্ন ধরনের ড্যাম্পিং ফোর্স, এই ডিসিপিটিভ ফোর্স গুলো যখনই থাকবে তখনই কি হবে, এটা জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তাহলে ইন জেনারেল যদি বলিস, বাস্তবে রিয়েলিটিতে যদি বলিস, তাহলে জেড কমপ্লেক্স নাম্বারই হয়। কিন্তু আমরা এখন যে পড়াশোনা করতেছি একটা ইমাজিনেশন ওয়ার্ল্ডে পড়াশোনা করতেছি, অর্থাৎ ধরতেছি এইখানে কোনো ড্যাম্পিং নাই, কোনো ডিসিপেটিভ ফোর্স নাই, ফ্রিকশন নাই, কিচ্ছু নাই এখানে, অর্থাৎ ফ্রি স্পেসে পড়াশোনা করতেছিস, ভ্যাকুয়ামের ভিতরে পড়াশোনা করতেছিস। এই যে ওয়েব জেনারেট হচ্ছে ভ্যাকুয়ামে জেনারেট হচ্ছে, বাট বাস্তবে জানি ওয়েব আমরা কি হচ্ছে এয়ার এর ভিতরে জেনারেট করি বা ওয়াটার মিডিয়ামে জেনারেট করি, তার মানে ওইখানে কি হচ্ছে বাধা পাবে, ডিসিপেটিভ ফোর্স আসবে, তখন জেড কমপ্লেক্স নাম্বার হবে। কিন্তু ইন জেনারেল আমরা যদি ভ্যাকুয়ামের মধ্যে পড়ি জেড হচ্ছে কি হবে তাহলে রিয়েল নাম্বার। ওকে, তো ইম্পর্টেন্ট জিনিস কি কি আসলো, প্রথম কথা হচ্ছে জেডটা কি করতেছে, ম্যাটেরিয়াল মিডিয়ামের উপর ডিপেন্ড করতেছে, জেড দ্যাট ইজ ইম্পিডেন্স ডিপেন্ডস অন ডিপেন্ডস অন inertia, okay, inertia and elasticity, elasticity properties of medium। 2 number, z is a complex quantity if we consider dissipative force, dissipative forces like friction, damping in the
তাহলে টি এর যেগুলো যেটার যেগুলো ফর্মুলা পাইলাম সেগুলো একবার লিখে দিই। জেড ইকুয়াল টু কত হয়, টি বাই ভি। টি বাই ভি যদি নেস তাহলে ভিটা মনে রাখিস ওয়েভের ভেলোসিটি, এটা হচ্ছে ওয়েভের ভেলোসিটি। বা যদি এফ ট্রান্সভার্স নেস, এফ ট্রান্সভার্স, তাহলে কি নিবি, ভি পার্টিকেলের ভেলোসিটি। ভি তখন পার্টিকেল ভেলোসিটি, যেটা প্রথমে সূত্র লিখছি, একদম প্রথম ডেফিনেশন থেকে ডেটে লিখছি। বা কি হইতে পারে, রো ইন্টু ভি। এই যে রো ইন্টু ভি, এইখানে এই ভিটা কি হচ্ছে, ওয়েভ ভেলোসিটি। এটা কি হচ্ছে, ওয়েভ ভেলোসিটি। তো ডিপেন্ড করে ফর্মুলা যখন ইউজ করি, মনে টি দিয়ে ইউজ করলে ওয়েভ ভেলোসিটি লাগবে, এফ দিয়ে ইউজ করলে পার্টিকেল ভেলোসিটি লাগবে, রো দিয়ে ইউজ করলে ওয়েভ ভেলোসিটি লাগবে। তো সাবধান। এবার শোন, এবার আমরা কি করব, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখন করতে যাচ্ছি। সাপোজ আমাদের কাছে দুইটা স্ট্রিং আছে, ওকে, একটা স্ট্রিং 1 একটা স্ট্রিং 2 আছে, এমন করে আছে। একটা স্ট্রিং আছে, এখানে একটা স্ট্রিং আছে, এর সঙ্গে আমি বাঁধছি আর একটা স্ট্রিং বাঁধছি, এখানে আর একটা স্ট্রিং এমন করে বাঁধছি। যখন এই দুটো স্ট্রিং নিলাম, আমি একটা স্ট্রিং এর সঙ্গে আর একটা স্ট্রিং বাঁধলাম, এই দুটো স্ট্রিং বাঁধার ফলে কি হবে দেখো, এইখান থেকে ধরলাম আমি কি দিলাম, কিছু ওয়েভ দিলাম, অ্যামপ্লিটিউড দিলাম বা এনার্জি দিলাম। এবার এনার্জি দেওয়ার পরে এখান থেকে কিছু ওয়েভ যাচ্ছে, কোনো একটা অ্যামপ্লিটিউড নিয়ে ওয়েভ গেল। ওয়েভ যাওয়ার পর কিছু ওয়েভ কি হচ্ছে, এই দিকে চলে যাবে, ট্রান্সমিটেড হয়ে যাবে। আর কিছু ওয়েভ আবার এইদিকে কি আসবে, ফিরে আসবে, রিফ্লেক্টেড আসবে। আর এই যে যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে ওয়েভ যায়, তার যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিতে কি কি ঘটনাগুলো ঘটে সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। অর্থাৎ একটা স্ট্রিং আর একটা স্ট্রিং আছে, দুইটা স্ট্রিং এর মধ্যে যখন কোথাও আমরা একটা কানেক্টিং একটা কোনো ওয়্যার দিয়ে দেবো বা কানেক্টিং একটা পয়েন্ট দিয়ে দেবো, সেই কানেক্টিং পয়েন্টকে একটাকে ওয়েভ জেনারেট করলে সেই ওয়েভটার কতটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, কতটা আমাদের কি হচ্ছে, কতটা রিফ্লেক্ট হয়ে আসতেছে আর কতটা ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, এদের আমরা রেশিও গুলা বার করব। ওইখান থেকে আমরা কি পাবো, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট এন্ড রিফ্লেকশন কোফিশিয়েন্ট পাবো। সেটা এনার্জির ফর্মেও বের করতে পারি, অ্যামপ্লিটিউডের ফর্মেও বের করতে পারি। এবং এখান থেকে অনেক কিছুই আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমে আমরা কি করি, একটা অ্যামপ্লিটিউডের ফর্মে বের করি। অর্থাৎ দুইটা কি আছে, মিডিয়াম আছে, বা দুইটা মিডিয়াম, এখানে আমরা মিডিয়াম বলতে স্ট্রিং নিয়ে পড়াশোনা করতেছি। দেখ, দুইটা মিডিয়াম বলতে এমনও হইতে পারে, তোরা দেখছিস যখন ত্রিবেণীতে ঘুরতে যদি যাস বা অনেক জায়গাতে ঘুরতে যাবি, দুইটা দুইটা নদীর জল যখন মিলিত হয়, কি হচ্ছে, এইদিকে একটা নদীর জল যায়, এদিকে একটা নদীর জল, তারপরে গিয়ে ধীরে ধীরে মিলিত হয়। তাহলে এই দুইটা ওয়েভের মিলিত হচ্ছে এখানে। তাহলে দুইটা ওয়েভের মিলিত হলে কতটা ট্রান্সমিটেড হবে, কতটা রিফ্লেক্টেড হবে, ওকে, এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করব। এখন আমরা এইখানে মিডিয়াম হিসেবে কি নিচ্ছি, ওয়েব মিডিয়াম হিসেবে স্ট্রিং নিচ্ছি। কারণ স্ট্রিং আমাদের কি হচ্ছে, নিয়ে পড়াশোনা করা সব থেকে সোজা হয়ে যায়, তার জন্য এটা পড়তেছি। প্রথমে তো সহজ গুলাই পড়বি তোরা। তাহলে একটা স্ট্রিং নিচ্ছি, একটা স্ট্রিং এ নাম্বার স্ট্রিং বা স্ট্রিং 1, আর একটা স্ট্রিং এখানে পাচ্ছি বাইরে, এখানে বি নাম্বার স্ট্রিং। অর্থাৎ তোরা কি বলতে পারিস, ইয়ে করিস না, হিন্দু ধর্মের মধ্যে বিয়াতে যেটা হয়, বিয়েতে 7 পাকে বাঁধার আগে কি হচ্ছে, আঁচল ধুতির সঙ্গে বাঁধে, বা হচ্ছে আঁচল ধুতির সঙ্গেই তো বাঁধে না, মেয়েটার হচ্ছে শাড়ির আঁচল, ছেলেটার হচ্ছে ধুতির খোসা, এমন টাইপের, আমি ভুলে গেছি। তাহলে এই যে আঁচল, শাড়ির আঁচল আর ছেলের ধুতির যে বন্ধন হচ্ছে, এই বন্ধনে মেয়েটা যদি কি হচ্ছে একটা ওয়েব তৈরি করে, সেটার মধ্যে কতটা ট্রান্সমিটেড হয়ে ছেলেটার কাছে পৌঁছাবে, বা হচ্ছে কতটা রিফ্লেক্ট হয়ে আবার মেয়েটার কাছে ফিরে আসবে, বা ভাইস ভার্সা উল্টাটাও হইতে পারে, ছেলেটা ওয়েব তৈরি করলে কতটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে ছেলেটার কাছে গেল বা ট্রান্সমিটেড হয়ে মেয়েটার কাছে গেল, এটার আমরা কোফিশিয়েন্ট গুলা বের করবো, রিফ্লেকশন বা ট্রান্সমিশন কোফিশিয়েন্ট বের করবো। তাই এখানে কি নিচ্ছি, একটা স্ট্রিং নিচ্ছি, দুটো স্ট্রিং নেবা, স্ট্রিং দুটাকে বাইরে দেই, দুটো মিডিয়াম নেই। এবার মিডিয়ামের উপর কি করি আমরা, আচ্ছা, সবকিছু ট্রান্সমিটেড কোফিশিয়েন্ট গুলা বের করি। সেটা অ্যামপ্লিটিউডের ফর্মে একবার বের করবো, এনার্জির ফর্মে একবার বের করবো, এখান থেকে কোশ্চেন আসবেই তোদের। ওকে, তাহলে এডিং দে, expression for reflection and transmission coefficient, expression for reflection and transmission coefficient of a wave in terms of amplitude
অ্যামপ্লিটিউডের টার্মে বের করতেছি। ওকে, at the boundary of two medium, মিডিয়াম হিসেবে আমরা কি নিচ্ছি, স্ট্রিং নিচ্ছি, আমাদের সুবিধা হবে। মিডিয়াম হচ্ছে স্ট্রিং নিলাম, তাহলে এক্সপ্রেশন ফর রেগুলেশন এন্ড ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট হবে ওয়েভ ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড, পরবর্তীতে এনার্জির ফর্মেও বের করব at the boundary of two medium, মিডিয়াম হচ্ছে স্ট্রিং। কি বললি, আপনার পড়ানোটা অনেক ভালোভাবে বুঝতে পারি, থ্যাংক ইউ। ওকে, আমরা পড়তে থাক, আমি তোদের গ্যারান্টি দিচ্ছি ফিজিক্স পড়াবো, যে রেগুলার ক্লাস করবি, যে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করবি, তার দেখবি কোনোদিনও ফিজিক্সে ভয় তো লাগবে না, ডিটেলসে মাথার মধ্যে তোদের ভিজুয়ালাইজেশন তৈরি করে দেবো। আমি এটাই করি, আমার এটাই কাজ। ওকে, তোদের মধ্যে থেকে ভয় দূর করবো। এবার দেখ, তাহলে এখানে দুটো ওয়েভ নিলাম, তাহলে কি নিলাম, এটা ধরে না মিডিয়াম ওয়ান নিলাম, মিডিয়াম ওয়ান নিলাম, আর এটা হচ্ছে মিডিয়াম টু নিলাম। অর্থাৎ মিডিয়াম ওয়ানে এটাকে কি বলছি, এটার নাম হচ্ছে স্ট্রিং ওয়ান, স্ট্রিং ওয়ান। আমরা কালিগুলা আলাদা আলাদা কালি ইউজ করি, ওকে, একে কালি ইউজ করা ঠিক না। দুইটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারে ইউজ করা ভালো, তাহলে তোদের বুঝতে সুবিধা। এটা তখন দেখে নি এই পাশটা। ওকে, এটা হচ্ছে স্ট্রিং টু, স্ট্রিং টু। এটা হচ্ছে স্ট্রিং ওয়ান। দেখ, এইটা ধরলাম এখানে ভেলোসিটি কত আছে v1, মিডিয়াম টু তে ভেলোসিটি v2, আর এটার হচ্ছে ইম্পিডেন্স কত আছে, ইম্পিডেন্স ধরলাম z1। ওকে, আর এটার ভেলোসিটি v2, ইম্পিডেন্স কত হচ্ছে z2। সেকেন্ড মিডিয়াম সেকেন্ড হিসেবে আমরা দিচ্ছি, ফার্স্ট মিডিয়াম ফার্স্ট হিসেবে দিচ্ছি। আবার বলতেছি অন্য মিডিয়ামও হইতে পারে, আমরা স্ট্রিং নিয়ে পড়াশোনা করতেছি সহজ। তাহলে এটা স্ট্রিং যেহেতু বলতেছি, তাহলে এটা কি থাকবে, টেনশনও থাকবে। এটা টেনশন কত দিলাম আমরা, t2 টেনশন দিলাম, আর এটা টেনশন আমরা কত দিলাম, t1 টেনশন দিলাম। ওকে, এটার মাস পার ইউনিট লেন্থ অর্থাৎ লিনিয়ার চার্জ ডেনসিটি ρ1 দিলাম, এটার মাস পার ইউনিট লেন্থ লিনিয়ার চার্জ ডেনসিটি ρ2 দিলাম। এবার একটা টেনশন কি করি, সেম সুতে নেই, এখানে টেনশন সেম নিচ্ছি। ওকে, চল সুতে আমরা সেম দিচ্ছি, সেম টাইপের। পরবর্তীতে ডিফারেন্ট কেস নেব, ডিফারেন্ট আমরা করবো। এখানে টেনশন কি নেই, সেম নিয়ে কাজ করি এখন। তাহলে দেখি কি হবে, এইখানে যে টেনশন কাজ করবে সেটা এটার লেন্থ বরাবর কাজ করবে, এটার হচ্ছে লেন্থ বরাবর টেনশন কাজ করবে। তাহলে টেনশনটা এখানে কাজ করবে এমন করে, লেন্থ বরাবর এইদিকে টেনশন কাজ করবে, টেনশন টি, এটার লেন্থ বরাবর টেনশন কাজ করবে, টেনশন টি। দুটো আমরা সেম টেনশন নিলাম, আর এখানে x = 0 তে আমাদের কি হলো, ওয়েভটা এসে দুটোর মধ্যে বাউন্ড আসলো, এই পয়েন্ট। তো কি কি লিখলাম একবার লিখে নিই। ফর স্ট্রিং ওয়ান, ফর স্ট্রিং ওয়ান ইম্পিডেন্স কত, ইম্পিডেন্স ইকুয়াল টু z1, ρ1 ইকুয়াল টু লিনিয়ার মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটি
v1 equal to velocity of wave in medium 1. Okay, and for string 2 এটা টেনশন দুটার ক্ষেত্রে টেনশন কি নিলাম সেম নিলাম। ইম্পিডেন্স কত? ইম্পিডেন্স হচ্ছে Z2, লিনিয়ার, মাস ডেন্সিটি পার ইউনিট লেন্থ, per unit length equal to হচ্ছে ρ2 v2 velocity of wave in medium 2. ওকে, এবার তাহলে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস করব। এই যে ওয়েভটা দিলাম আমরা, একটা ইনসিডেন্ট ওয়েভ গেল, ইনসিডেন্ট ওয়েভটার অ্যামপ্লিটিউড কত হবে দেখি। শোন, ফর ইনসিডেন্ট ওয়েভ আর টি কি নিলাম, কনসিডার টি ইজ সেম ফর বোথ স্ট্রিম, কনসিডার করে নিলাম। এবার দেখ, ফর ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভের জন্য কি লিখতে পারি, ওয়াই আই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার দেখ ওয়াই ইনসিডেন্টের জন্য আই দিলাম, এখানে আই দিলাম, ক্লিয়ার হয়েছে, আই দিলাম। এবার শোন, আই যখন দিলাম, ইনসিডেন্ট এটা কোন মিডিয়ামে ইনসিডেন্ট হচ্ছে, মিডিয়াম 1। এখানে ভালো করে বুঝবি, ইকুয়েশন গুলো লেখাই সব থেকে ইম্পর্টেন্ট। মিডিয়াম 1 এ ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এখানে কি হবে, এখানে প্রপাগেশন কনস্ট্যান্ট k1 ধরি, এটার প্রপাগেশন কনস্ট্যান্ট কত ধরি আমরা, হচ্ছে k2 ধরি, এটা মিডিয়ামের প্রপাগেশন কনস্ট্যান্ট k2 ধরি, তাহলে হচ্ছে k1 x r for reflected wave y r equal to কি হবে, a r রিফ্লেক্টেড জন্য a r, তারপর কত হচ্ছে sin ওমেগা টি মাইনাস কে এক্স। এবার দেখ কোন মিডিয়াম আছে, রিফ্লেক্টেড রেটাও তো হচ্ছে মিডিয়াম 1 এ আছে, মিডিয়াম 1 এ আর থাকলে এটা কি k1, কিন্তু ইনসিডেন্টটা যেই দিকে যাচ্ছে, রিফ্লেক্টেডটা তার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় দেন, এটা কি হবে, প্লাস হবে। খুব সাবধান, এগুলা মাথায় রাখবি। 1 নাম্বার ইকুয়েশন গেল, 2 নাম্বার ইকুয়েশন গেল। ফর ট্রান্সমিটেড ওয়েভের জন্য ওয়াই টি দিলাম, টি ফর ট্রান্সমিটেড ইকুয়াল টু কত হবে, এ টি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা পজিটিভ এক্স অ্যাক্সিসেই যাচ্ছে, তার জন্য মাইনাসই হবে, কিন্তু এটা কোন মিডিয়ামে যাচ্ছে, ট্রান্সমিটেড ওয়েভটা, দেখ ট্রান্সমিটেড ওয়েভটা মিডিয়াম 2 তে আছে, মিডিয়াম 2 তে কত, k2, তাহলে এটা কত হবে, k2 হবে। তো যেহেতু আমরা ডিরেকশন নিয়েই কাজ করতেছি, প্লাস মাইনাস, চাইলে তোরা কি করতে পারিস, সেটার উপর ভেক্টর চিহ্ন দিতেও পারিস, তবে ভেক্টর না দিলেও কোনো ফারাক পড়বে না, ভেক্টর দিলেও দিতে পারিস। ওকে, চল ভেক্টর দিয়েই করি, না দিয়েও করতে পারিস। আর একটা জিনিস মনে রাখিস, অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে ফ্রিকোয়েন্সি কেন চেঞ্জ হবে না। তোদের যতদিন ওয়েভ পড়াশোনা করবি, যদি তার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইস, যদি ইন্টারভিউ ভালো রেজাল্ট করতে চাইস, একটা জিনিস মাথায় রাখবি, যে ওয়েভটা কোনোদিন চেঞ্জ হবে না এইখানে, কারণটা একবার সোর্স থেকে যে ওয়েভের ফ্রিকোয়েন্সি আসে, ওয়েভটা চেঞ্জ হবে না, না সরি কথাটা ভুল বললাম একটু, ওয়েভটার ফ্রিকোয়েন্সি কি হবে না, চেঞ্জ হবে না। মানে একবার সোর্স থেকে যে ফ্রিকোয়েন্সি দিছিস তুই, ওই ফ্রিকোয়েন্সিটাই থাকবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না ওয়েভের। মনে কি হঠাৎ করে গিয়া ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় গেল জন্য ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে না। তুই ভাববি যে এটা ইনসিডেন্ট আসলো, ট্রান্সমিটেড হয়ে গেল, তার জন্য ওয়েভের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, বা রিফ্লেক্টেড হলো তার জন্য ওয়েভের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, কোনোদিনই হবে না। ফ্রিকোয়েন্সি অলওয়েজ ফিক্সড থাকবে, অর্থাৎ একবার সোর্স থেকে যে ফ্রিকোয়েন্সি দিয়ে দিবি, ওটা ওয়েভটা ওই ফ্রিকোয়েন্সিতেই চলবে, কারণ সোর্স একবারই দিছিস, তুই একবার দিয়ে দিচ্ছে জায়গায় দিছিস, তুই একবার দিছিস ফ্রিকোয়েন্সি, ওর ফ্রিকোয়েন্সি আর ওই ওটার আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না।
একটা জিনিস মাথায় রাখবি, এটা আমি বলতেছি মাথায় রাখে দেশ, সেটা কি হয় যদি দেখিস আমরা একটা প্রথম দিন ফর্মুলা করছিলাম ভি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এফ, পড়াশোনা করছিলি? তাহলে এফ ইকুয়াল টু কত হয় ভি বাই ল্যামডা, এফ ইকুয়াল টু কত হয় ভি বাই ল্যামডা। অর্থাৎ কোনো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কোনোদিনই এফটা কোনোদিনই চেঞ্জ হবে না, কারণ ভেলোসিটি চেঞ্জ হলে ভেলোসিটির মধ্যে টাইম আছে, ল্যামডার মধ্যেও টাইম আছে, এই দুটোর কি হচ্ছে টাইমের এমন করে এরা রেশিওটা মেনটেন করে যেটা দুইটাই হচ্ছে টাইমের রেসপেক্টে দুইজনেই চেঞ্জ হয়, এফ কে সবসময় ফিক্স রাখে, ফ্রিকোয়েন্সি কে সবসময় কি রাখবে হচ্ছে ফিক্স থাকবে। যাক ভি এর মধ্যেও টাইম আছে, এটার মধ্যেও টাইম আছে, ওকে, দুইটা মিলে কি করবে হচ্ছে আমাদের ওয়েভটাকে, ওয়েভের যে ফ্রিকোয়েন্সি থাকবে এটাকে ফিক্সড করে রাখবে। তার জন্য ওমেগা সব জায়গাতে কি দিলাম সেম দিলাম। ইকুয়েশন গুলো লেখা বুঝবি, একবার তুমি ইকুয়েশন লেখা শিখেছিস তারপরে আর কোনো প্রবলেম নেই। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইকুয়েশন লেখা শেখ। তাহলে তিনটে ইকুয়েশন কেমন কেমন আলাদা আলাদা করে লিখবি বুঝতে পারছিস, যে কোনটার সাথে কি হবে, কোনটা প্লাস হবে, কোনটা মাইনাস হবে, কোনটা 1 হবে, কোনটা 2 হবে, এটা খালি এই জিনিসটা দেখে ঠিক করবি বাস। এবার দেখ, এবার কত এই যে এক্স ইকুয়াল টু জিরোতে যে পার্টিকেলটা আছে এটা কি করবে, উপরে উঠবে নিচে নামবে, সেটা মিডিয়াম 1 বা 2, এই যে কন্ডিশনটা আছে এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে এক্স ইকুয়াল টু জিরো বাউন্ডারিতে। এর কি হবে ডিসপ্লেসমেন্ট কি হবে, মিডিয়াম 1 এর জন্য যা হবে মিডিয়াম 2 এর জন্য সেম হবে, কারণ পার্টিকেলটা তো ওইটাই আছে, তাহলে উপরে ওটা নিচে ওটা মিডিয়াম 1 বা 2 এর জন্য দুটোই সেম। অর্থাৎ এর ডিসপ্লেসমেন্ট কি হবে এক্স ইকুয়াল টু জিরোতে ডিসপ্লেসমেন্ট কি হবে হচ্ছে সেম হবে, ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে 1 নাম্বার বাউন্ডারি কন্ডিশন, এন্ড বাউন্ডারি, বাউন্ডারি বাউন্ডারিতে কি হবে 1 নাম্বার জিনিস মাথায় রাখিস, বাউন্ডারি কন্ডিশন 1 নাম্বার হবে দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল। এইখানে যেমন আমরা কি করতেছি এক্স ইকুয়াল টু জিরোতে যে পার্টিকেলটা আছে সেটার কথা বলতেছি, ওর ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াস হবে, পার্টিকেল মাস্ট বি কন্টিনিউয়াস। ওকে, মাস্ট বি কন্টিনিউয়াস, ওকে। সো যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি বলতে পারি, এটার যে ইনসিডেন্ট ওয়েভের অ্যাম্প্লিটিউড, ঠিক আছে, প্লাস রিফ্লেক্টেডটার অ্যাম্প্লিটিউড ইকুয়াল টু কত হচ্ছে ট্রান্সমিটেডটার অ্যাম্প্লিটিউড, এবার সমান হবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এটা এক্স ইকুয়াল টু জিরোতেই সম্ভব, অন্য জায়গায় পসিবল না, এটা শুধুমাত্র বাউন্ডারিতেই পসিবল এক্স ইকুয়াল টু জিরোতে। এই কন্ডিশন গুলাকে আমরা বলি বাউন্ডারি কন্ডিশন। চল বাউন্ডারি কন্ডিশন বের করি। তো এবার ভ্যালু পুট করে দিই, ভ্যালু আছে a1 ai sin omega t minus k1x plus a reflected ar sin omega t plus k1x x equal to 0 তে equal to a এটা ট্রান্সমিটেড, সরি a ট্রান্সমিটেড sin omega t plus minus k2x। ওকে, এটা বসাই দিলাম k2x at x equal to 0। তাহলে এটা কি হবে x equal to 0 বসাই দেন, তাহলে ai sin, তো একটা জিনিস সাইন নিয়ে করলে না অনেক ঝামেলা হবে, সাইনের যখন ডেরিভেটিভ করবো না সাইন কোয়াস আসবে, কোয়াস আবার সাইন আসবে, অনেক ঝামেলা হবে। আমি তোদের কি বলছি, যখন প্রবলেম সলভ করব আমাদের সব থেকে ইজি কি হয় কমপ্লেক্স নিয়ে কাজ করা, তাহলে আমরা না কমপ্লেক্স নিয়ে কাজ করি, কারণটা ওয়েভ ফর্ম গুলো কি হচ্ছে সাইনের ফর্মেও থাকতে পারে, কসের ফর্মেও থাকতে পারে, কমপ্লেক্সের ফর্মেও থাকতে পারে। সুবিধা সব থেকে হচ্ছে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে সুবিধা হয় ই টু দি পাওয়ার, কারণটা ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করি আর হচ্ছে ইন্টিগ্রেশন করি ইই থাকবে, তাহলে ই নিয়ে করি, হ্যাঁ ঝামেলা কম হবে, তাহলে এটা ই নিয়ে করতেছে, একইভাবে লিখবি ই নিয়ে, তাহলে ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস k1x এটার ফর্মে করতেছি, হ্যাঁ এটা সুবিধা হবে ই টু দি পাওয়ার আই
ওমেগা টি প্লাস k1x, আর এটা কত হবে e টু পাওয়ার i ওমেগা টি মাইনাস k2x। একটা জিনিস মনে রাখি, সাইন নিয়ে করলে ভুল হইতো না, কিন্তু কঠিন হয়ে যাবে। ফালতু ফালতু কঠিন করে কেন করি, সহজ করে করি। e টু পাওয়ার i ওমেগা টি মাইনাস k1x e টু পাওয়ার i ওমেগা টি প্লাস k1x e টু পাওয়ার i ওমেগা টি মাইনাস k2। তাহলে x ইকুয়াল টু 0 পুট করে দেয়, তাহলে e টু পাওয়ার i ওমেগা টি প্লাস k আর e টু পাওয়ার i ওমেগা টি, আর এটা 0 এটা 0, at e টু পাওয়ার i ওমেগা টি, x ইকুয়াল টু 0 পুট করে দেবে। e টু পাওয়ার i ওমেগা টি কমন নিয়ে কেটে দেবে বোথ সাইডে, তাহলে কত হবে ai প্লাস ar ইকুয়াল টু at ইকুয়াল টু, এটা ইকুয়েশন নাম্বার 4। এবার এটি গেল। এবং 2 নাম্বার বাউন্ডারি কন্ডিশন। এবার শুনুন 2 নাম্বার এক বাউন্ডারিতে আরেকটা কি জিনিস হবে, বাউন্ডারি কন্ডিশন 2। এক বাউন্ডারি ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ টেনশন, বা কি বলতে পারিস ইন জেনারেল ফোর্স। ট্রান্সভার্স ফোর্স কি হবে, উপর নিচের ফোর্সটা কন্টিনিউয়াস হবে, মাস্ট বি কন্টিনিউয়াস। এটা যদি কন্টিনিউয়াস হয়, ট্রান্সভার্স ফোর্স মানে কি বলতো, একটু আগে তোদের একটা প্রবলেম সলভ করা যায়। ট্রান্সভার্স কম্পোনেন্ট আমি কোনটাকে লিখছিলাম, খাতা দেখতো এর আগের যখন ইম্পিডেন্স বের করলাম, ইম্পিডেন্স বের করার সময় ট্রান্সভার্স কম্পোনেন্ট লেখাইছিলাম। কোনটা কম্পোনেন্ট কে লেখাইছিলাম, ট্রান্সভার্স কম্পোনেন্ট কি ছিল দেখ, টি cos থিটা ছিল, সরি টি sin থিটা ছিল, ট্রান্সভার্স কম্পোনেন্ট টি sin থিটা ছিল, খুঁজে দেখ। এবার sin থিটাকে কি লিখতে পারি, থিটার সমান, তাহলে এটাকে কি লিখতে পারি, থিটা স্মল হলে থিটার সমান বা tan থিটার সমান, তাহলে t ইকুয়াল টু কত হয়, tan থিটা মানে dy বাই dx। তাহলে ট্রান্সভার্স ফোর্স মানে হচ্ছে টি dy বাই dx। ভালো করে দেখ, এর আগে যেটা করাইলাম তোদের হচ্ছে ইম্পিডেন্স বের করার প্রবলেমটা, ট্রান্সভার্স কম্পোনেন্ট লিখছিলাম টি sin থিটাকে। তাহলে টি sin থিটা যদি ট্রান্সভার্স কম্পোনেন্ট হয়, থিটা স্মল হলে এটাকে থিটা লেখা যায়, sin থিটাকে থিটা, থিটাকে tan থিটা লেখা যায়, tan থিটা মানে স্লোপ dy বাই dx। তাহলে দ্যাট ইজ ট্রান্সভার্স ফোর্স মানে কত হচ্ছে P ইনটু dy বাই dx। তাহলে এটা কি হবে, কন্টিনিউয়াস হবে। সো P ইনটু dy বাই dx yi plus T into dy reflected by dx at x equal to 0 equal to কত হবে, T into dy transmitted by dx at x equal to 0 সমান কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে সমান। তাহলে এবার কি করতে লাগবে, এগুলোকে ডেরিভেটিভ করতে লাগবে, ডেরিভেটিভ করে মান বসাইতে লাগবে। তাহলে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে মান বসানোর আগে দেখ টি সব জায়গাতে কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে হচ্ছে dy dx at x equal to 0 plus dy dx at x equal to 0 equal to dyt, d তো বলা উচিত না, ডেল বলা উচিত, at x equal to 0। ওকে, এটা একবার লিখে নে তো, তারপরে বল একটু লেখা আছে।
হলে জানাবি, হ্যাঁ। ওকে, তো আমাদের কি করতে লাগবে, এটা লাগবে তো। এটা লাগবে। চল তাহলে একবার করে ডেরিভেটিভ করব। দেখ, ডেরিভেটিভ করার সময় ই টু দি পাওয়ার ডেরিভেটিভ অনেক ইজি না, এই জন্যই আমি সাইনের জায়গায় কি করছি, ই টু দি পাওয়ার করে দিছি। প্লাস মাইনাস সাইন কস, কস সাইন, এগুলোর ঝামেলাই শেষ। ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ারই থাকবে, লজ্জা সরম মেইন ফাংশন। ই টু দি পাওয়ার ডেরিভেটিভ কর, তবুও ই টু দি পাওয়ারই থাকে। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স, লজ্জা সরম মেইন। ওকে, ওর কোনো চেঞ্জ হয় না। এবার দেখে যে, যেমন তোদের মতো, তোদের আমি কত পড়তে বলি, ভালো করে ঠিকঠাক পড়িস না তোরা, লজ্জা সরম মেইন। ই টু দি পাওয়ার ফাংশন। ওকে, ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে কি হবে দেখ এখানে, এটার ডেরিভেটিভ কর। ডেরিভেটিভ করলে কত পাবি। আর আগেই হঠাৎ করে কেউ এক্স ইকুয়াল টু জিরো পুট করে দিস না। এক্স ইকুয়াল টু জিরো পুট করলে আর ডেরিভেটিভ কিসের রেসপেক্টে করবি, এটা ভুল করেও করিস না। এক্স ইকুয়াল টু জিরো পুট করিস না। তাহলে এখান থেকে পাবি হচ্ছে, ডেরিভেটিভ করলে এ আই ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে ওয়ান এক্স, এক্স এর রেসপেক্টে করতেছি, তাহলে এখান থেকে মাইনাস কে ওয়ান বের হয়ে আসবে। তাহলে মাইনাস কে ওয়ান বের হয়ে আসবে এট এক্স ইকুয়াল টু জিরো, প্লাস এটা হচ্ছে, তারপরে এটা আর এর রেসপেক্টে। তাহলে কি করবো, এ আর ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস কে ওয়ান এক্স, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে হচ্ছে প্লাস কে ওয়ান বাইরে বের হয় আর এট এক্স ইকুয়াল টু জিরো, ইকুয়াল তার সমান, এটার সমান টি এর ডেরিভেটিভ করবো। তাহলে কত হচ্ছে, এটি এটি ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে টু এক্স, এক্স এর রেসপেক্টে করছি, তাহলে কত আসবে, মাইনাস কে টু এট এক্স ইকুয়াল টু জিরোতে। এবার এক্স ইকুয়াল টু জিরোতে ইচ্ছা মতো বসাই দেয়। তাহলে এ আই ই টু দি পাওয়ার আই ওমেগা টি, ঠিক আছে, মাইনাস কে ওয়ান এ আই ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এক্স এর জায়গায় জিরো বসাই দিছি, তাহলে হচ্ছে প্লাস কে ওয়ান কে আর ই টু দি পাওয়ার আই ওমেগা টি ইকুয়াল টু এটি মাইনাস কে টু এটি
ই টু দি পাওয়ার আই ওমেগা টি। ই টু দি পাওয়ার আই ওমেগা টি সব জায়গা থেকে কমন নিয়ে কেটে দেয়, তাহলে এখান থেকে পড়ে থাকবে মাইনাস কে ওয়ান এ আই প্লাস কে ওয়ান, তাহলে কে ওয়ান কমন নিতে পারি, কে ওয়ান আমি কমন নিতে পারি। ওকে, তাহলে কে ওয়ান কমন নেই, মাইনাস কে ওয়ান কমন নিলাম, তাহলে কি থাকবে হচ্ছে এ আই মাইনাস এ আর ইকুয়াল টু মাইনাস কে টু এ টি। তো এখান থেকে এ আই মাইনাস এ আর মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে হচ্ছে কে টু বাই কে ওয়ান ইন্টু এ টি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 দিলাম। এবার কে টু কে কে আমি কি করেছি অন্য ফর্মে নিয়ে যাই, কে কে আলাদা আলাদা ফর্মে নিয়ে যাইতে পারি। ওকে, নাও আমরা কি জানি কে ইকুয়াল টু ওমেগা বাই ভি, তাহলে হচ্ছে কে ওয়ান ইকুয়াল টু কত হবে ওমেগা বাই ভি ওয়ান, অ্যান্ড কে টু ইকুয়াল টু কত হবে ওমেগা বাই ভি টু হবে। সো ফ্রম ইকুয়েশন 5 নাম্বার ইকুয়েশন থেকে কি পাই এ আই মাইনাস এ আর ইকুয়াল টু কে টু ইকুয়াল টু ওমেগা বাই ভি টু বাই ওমেগা বাই ভি ওয়ান এটি। তাহলে এ আই মাইনাস এ আর ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু এটি। তাহলে এটার ফর্মে লিখতে পারি। অনেক সময় আমরা কি করি, এটা হচ্ছে ভেলোসিটির ফর্মে পাইলাম, তোদের কোশ্চেনের মধ্যে যে জেড আছে ইম্পিডেন্সের ফর্মেও চাই, তাহলে ইম্পিডেন্সের ফর্মেও অনেক সময় লিখতে পারিস। অলসো যদি চাই সেটার ফর্মেও লিখতে পারিস। তাহলে আমরা কি জানি জেড ইকুয়াল টু টি বাই ভি, তাহলে জেড ওয়ান ইকুয়াল টু টি বাই ভি ওয়ান, অ্যান্ড জেড টু ইকুয়াল টু কত হবে টি বাই ভি টু হবে। তো এখান থেকে লিখতে পারি ভি ওয়ান ইকুয়াল টু টি বাই জেড ওয়ান, অ্যান্ড ভি টু ইকুয়াল টু টি বাই জেড টু। ফ্রম ইকুয়েশন 6 থেকে তাহলে কি পাস এ আই এ আর ভি মানে হচ্ছে টি বাই জেড ওয়ান টি বাই জেড টু এটি। তো এখান থেকে পাইলাম এ আই মাইনাস এ আর জেড টু বাই জেড ওয়ান। তাহলে তোর যেটা ফর্ম লাগবে সেই ফর্ম নিয়ে তুই ক্যালকুলেট করতে পারিস। এবার আমাদের মেন টার্গেট কি ছিল ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করা আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বের করা। এবার আমরা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বের করি। ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট মানে কি, তোরা যদি দেখিস ট্রান্সমিশন মানে হচ্ছে ট্রান্সমিট করে যাচ্ছে, আর রিফ্লেকশন হচ্ছে রিফ্লেক্ট করে আসতেছে। তাহলে আমাদের ওয়েভটা কি ছিল একটু এটা একটা ওয়েভ ছিল, এটা একটা ওয়েভ ছিল, এইদিকে ইনসিডেন্ট কত হচ্ছিল এ আই, এদিকে ট্রান্সমিটেড হচ্ছিল এটি, ফিরে আসতেছিল এ আর। তাহলে এই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ইকুয়াল টু কত হবে, আমরা দিচ্ছিলাম এ আই, ফিরে আসতেছিল এ আর, তাহলে এ আই বাই এ আর বাই এ আই, এটাকে কি বলি আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ কতটা দিচ্ছি আর কতটা পাচ্ছি ফিরে, এটাকে এটা রেশিওটাকে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলি। অর্থাৎ আর ট্রান্সমিশন কি জিনিস, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের দিচ্ছি কতটা এ আই দিলাম, ফিরে আবার চলে গেল কতটা এটি, তাহলে যতটা দিচ্ছি আর যতটা চলে যাচ্ছে তাদের যে রেশিওটা তাকে আমরা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বলি। অর্থাৎ আমাদের এ আর এর ভ্যালু লাগবে, এ আই এর ভ্যালু লাগবে, এটির ভ্যালু লাগবে, ইন্ডিভিজুয়ালি এই তিনটে ভ্যালু লাগবে। ওকে, এ আর এ আই এটি, এটাই আমরা বের করার চেষ্টা করি, কারণ ওভারঅল তো ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টই বের করতে লাগবে আমাদের। তো সো এটা বের করার জন্য আমি আবার বলতেছি আলাদা আলাদা ফর্মে তোরা করতে পারিস, আমি ভি এর ফর্মে চাচ্ছি, তাহলে এই ইকুয়েশনটাকে ইউজ করি। তাহলে ইকুয়েশন 4 আর ইকুয়েশন জেড এর ফর্মে চাই সে ইকুয়েশন 7 ইউজ করবি, যেটা ইচ্ছে ওটা ইউজ করবি। ওকে, তাহলে ইকুয়েশন 4 প্লাস ইকুয়েশন 6, এই দুটো ইকুয়েশন যোগ করে দিই, যোগ করলে কি পাবো এ আই প্লাস এ আর প্লাস
AI minus AR equal to AT plus V1 V2 AT। তাহলে কত আসলো? AR কেটে গেল, 2 AI equal to 1 plus V1 by V2 AT। ওকে, তাহলে কি আসবে? AI equal to 1 by 2 into V2 into V1 plus V2 into AT। তাহলে দেখ AI by AT equal to কত আসলো? V1 plus V2 by 2। ওকে, এবার এটা রেসিপ্রোকাল করে দিই। তো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট T ইকুয়াল টু ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বললাম যতটা দিলাম আর যতটা চলে গেল চলে গেল, তাহলে এটা রেসিপ্রোকাল হবে 2 into V2 by V1 plus V2 in the form of impedance। ইম্পিডেন্সের ফর্মে বের করলে কি পাইতিস? T ইকুয়াল টু, তুই বের করেও দেখতে পারিস, T ইকুয়াল টু কত হবে? দেখ ভি আর জেড, ভি আর জেড এই দুটো কি আছে? ও ট্রান্সমিশন টি হয়ে যাচ্ছে না, আমি এখানে সাপোজ এ দিয়ে দিচ্ছি, কিছু একটা দিয়ে দিচ্ছি না, তাহলে টেনশন আবার ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট এক হয়ে যাবে, আলাদা নাম দিলাম। এবার দেখ ভি আর জেড ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এটা করলে উল্টাটা পাইতিস 2 into Z1 বাই হচ্ছে Z1 প্লাস Z2। ওকে, এটা ইকুয়েশন নাম্বার আমি 5। একটা জিনিস মনে রাখিস, তোরা আমি যেমন ইকুয়েশন 4+6 করলাম ভি দিয়ে পাইলাম, তোরা ইকুয়েশন 4+7 করে দেখিস, এটাই আসবে অ্যান্সার। ওকে, শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে যাবে। আমি পরেরটা করার সময় ইকুয়েশন 4+7 দিয়ে করতেছি, জেড দিয়ে ডাইরেক্ট করতেছি, আবার বলতেছি পরীক্ষায় তো যেটা চাবে ওটা দিয়ে করো। ওকে, জেড দিয়ে চাইলে জেড দিয়ে, ভি দিয়ে চাইলে ভি দিয়ে, কিছু না বললে তোর যা খুশি সেটা দিয়ে করবি তুই। এবার দেখ ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 7 নিলাম, চল না 6 নিয়ে করতেছি, 6 নেই, আমাদের এই ইকুয়েশন গুলো কাজে লাগবে। তাহলে 6 নিয়ে করতেছিলাম, 6 নেই করি, পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে তুই চেঞ্জ করে দিতে পারিস, আবার 7 নিয়ে করতেছিলাম তখন করতে পারিস। তাহলে কত হবে? 4 AI প্লাস AR মাইনাস এটা AI প্লাস AR ইকুয়াল টু AT মাইনাস V1 by V2 into AT। 2 AR equal to 1 minus V1 by V2 AT। এটার আমরা ইকুয়েশন নাম্বার কত দিলাম? 7 ছিল, এটা ইকুয়েশন নাম্বার 8 দিলাম। সরি, ইকুয়েশন নাম্বার এটার আমি কিছু একটা দিই, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। ইকুয়েশন 10 ডিভাইডেড বাই ইকুয়েশন 8, তাহলে কি পাবো? 2 AR by 2 AI equal to 1 minus V1 by V2 by
ইন্টু 18 বাই 1 প্লাস v1 বাই v2 ইন্টু 18। তাহলে এটি কাটলো, 2 কাটলো, ar বাই ai ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই v2 প্লাস v1 বাই v2। সো দেখ ai বাই ar বাই ai মানে ai দিলাম, ar পাইলাম, এটাকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট বলি। তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট r ইকুয়াল টু কত হলো, v2 কেটে গেল, তাহলে v2 মাইনাস v1 বাই v2 প্লাস v1 in terms of impedance। ইম্পিডেন্সের সময় কি হবে আবার বলতেছি, এরা ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে যেখানে v1 আছে ওখানে z1 হবে, যেখানে v2 আছে সেখানে z1 হবে। ওকে, উল্টাটা জানি জাস্ট। তাহলে আর কত হবে হচ্ছে z1 মাইনাস z2 বাই z1 প্লাস z। এটা আসবে হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট এটা আসলো, আর হচ্ছে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট আসলো এটা। এটা গেল ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। তাহলে এই দুটো আমাদের বের করা দরকার ছিল, আমরা বের করলাম। চল লেখ এখন। বলতেছে এটা তো কেউ না বুঝিস 7 নাম্বার ইকুয়েশন ধরে পড়িস, একাই পাবে।
ওকে কমপ্লিট। এবার আমরা কি করি, ডিফারেন্ট ডিফারেন্ট কেসের ক্ষেত্রে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এন্ড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গুলো দেখি। আমার দুইটা জিনিস লাগবে, ওই দুটো আমি লিখে রাখতেছি এখানে। ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট লাগবে 2 × Z1 বাই Z1 প্লাস Z2 and reflection coefficient Z1 minus Z2 by Z1 plus Z2, এই দুটো লাগবে লেখা। এবার দেখ আমরা কি পড়াশোনা করতেছিলাম, আমরা পড়াশোনা এটাই করতেছিলাম যে একটা ওয়েভ আসলো আর একটা ওয়েভ এখানে আসে, এদের মধ্যে একটা বাউন্ডারিতে মিলিত হলো, তাহলে এই ওয়েভটা যে আসলো এই ওয়েভটার কতটা অ্যামপ্লিটিউড এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল বা কতটা রিফ্লেক্টেড হয়ে আসলো, এটাই তো পড়াশোনা করতেছি আমরা। তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট কেস গুলা কি কি হইতে পারে, এমন হইতে পারে আমরা স্ট্রিং দিয়ে পড়াশোনা করলাম, এই একটা স্ট্রিং কি আছে খুব হালকা স্ট্রিং আছে, আর একটা স্ট্রিং কি আছে সেকেন্ড যে স্ট্রিংটা আছে ওটা কিছু মোটা আছে, ওটা থিকনেস বেশি, ওটা হার্ড বেশি, শক্ত বেশি, এমন যদি কেস হয় তাহলে কি হবে, দেখ কেস 1 আমরা বলতেছি। কেস 1 ইফ Z2 greater than Z1 অর্থাৎ সেকেন্ডটার ইম্পিডেন্স বেশি আছে, দ্যাট ইজ সেকেন্ড মিডিয়াম ইজ হার্ড, সেকেন্ড মিডিয়াম হার্ড মানে একটা কি আছে এমন করে পাতলা একটা স্ট্রিং আছে, আর এর সঙ্গে এর যে জয়েন্টে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা কি আছে এমন হচ্ছে একটা মোটা স্ট্রিং আছে। ওকে এমন আছে, তাহলে এটার কি হচ্ছে ইম্পিডেন্স Z1 আর এটার ইম্পিডেন্স Z2, অবভিয়াসলি Z2 কি হবে বেশি হবে আর Z1 কি হবে কম হবে, কারণ যার হার্ড বেশি সে বাধা বেশি দিবে, Z2 বেশি হবে। তাহলে এটার থেকে দেখতো আমাদের এখান থেকে যদি দেখিস তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত হবে, আর হবে Z2 যদি বেশি হয় আর কি হয় Z1 মাইনাস Z2 বাই Z1 প্লাস Z2, মাইনাস কার সামনে আছে Z2 এর সামনে, আর Z2 যদি বেশি হয় তাহলে আর কি দিবে, আর কি দিবে নেগেটিভ সাইন দিবে। নেগেটিভ সাইন দিবে মানে কি, ওদের মধ্যে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ এই দুটোর মধ্যে একটা কি আছে আউট অফ ফেস আছে, নেগেটিভ সাইন মানে 180 ডিগ্রি ফেস আছে, তাহলে আউট অফ ফেস আছে। ওকে এটাই কি বলি হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি আসতেছে নেগেটিভ আসতেছে, দ্যাট ইজ ফেজ বিটুইন কি হচ্ছে আমাদের ইনসিডেন্ট ওয়েভ এন্ড রিফ্লেক্টেড ওয়েভ কি আছে হচ্ছে আউট অফ ফেসে আছে। ওকে তার মানে এমন জিনিসটা গেল যে এইখান থেকে একটা ওয়েভ গেল এখানে গিয়ে কোনো একটা মিডিয়াম টাইপের জিনিসে ধাক্কা খাইল, তাহলে একটা ওয়েভ গেল, একটা ওয়েভ এমন করে গেল, গিয়া এখানে কি করলো ধাক্কা খাইলো, একটু মোটা একটা মিডিয়াম আছে এই মিডিয়ামটা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার মধ্যে কিছুটা কি হচ্ছে এখানে ট্রান্সমিটেড হয়েছে, কিছুটা এইদিকে ট্রান্সমিটেড হচ্ছে, আর এইটার যে ফেস থাকবে সেই ফেসটা কি হচ্ছে এমন করে উল্টা পাশে চলে আসে, আউট অফ ফেস হয়ে যাবে, অর্থাৎ এই যে রিফ্লেক্টেড রেটা থাকবে সেটা আউট অফ ফেসে কি হচ্ছে এমন করে চলে আসে। এটা মনে রাখিস ইনসিডেন্ট ওয়েভটা, ব্ল্যাক কালারেরটা ইনসিডেন্ট আর ব্লু কালারেরটা হচ্ছে রিফ্লেক্টেড হওয়ার পর যেটা আসবে রিফ্লেক্টেড। ওকে আর এটা হচ্ছে বাউন্ডারিটা, অর্থাৎ এটার এক্সাম্পল এমন তোরা বলতে পারিস যে একটা পুকুরের মতো ওয়েব তৈরি করছিস, পুকুরের ভিতরে কি ছিল একটা ধরনের বড় একটা বক্স পড়ে আছে, এবার বক্সে গিয়ে তাহলে ধাক্কা খাওয়ার পর কিছুটা রিফ্লেক্ট হবে আর কিছুটা কি হচ্ছে ট্রান্সমিটেড হবে, এবার যে রিফ্লেক্টেডটা ওয়েব থাকবে সেটার মধ্যে আউট অফ ফেস হবে। ওকে তো incident and reflected
waves are out of phase. Case 2 কি করলাম, এইবার এই যে স্ট্রিংটা ছিল, এই স্ট্রিংটা কি করি, স্ট্রিং 1টা স্ট্রিং 2টার জায়গায় কি করি, হার্ট ছিল আগেরটা, এবার একটা দেওয়াল দিয়ে দিই। অর্থাৎ একটা দেওয়ালের সঙ্গে কি করি, একটা ওয়ালের সঙ্গে আমি একটা স্ট্রিং বেঁধে দিই। তাহলে আমার হাতে যে স্ট্রিংটা আছে ওইটা কি হচ্ছে স্ট্রিং 1, আর দেওয়ালটা স্ট্রিং 2 হিসেবে কাজ করতেছে। মিডিয়াম 2 হচ্ছে দেওয়ালটা। মানে কি, একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা লোহার কি আছে হচ্ছে বা হচ্ছে একটা সিমেন্টের ওয়াল দেওয়া আছে। তাহলে পুকুরের ওয়াটার গুলা কোথায় যাবে, পুকুরের ওয়াটার গুলা ইয়ে যাবে, একটা ওয়েব তৈরি করে দিবি, ওয়েব তৈরি হবে, তারপরে কিনারাতে যাবে, কিনারাতে গিয়ে কি করবে, যখন ওয়েব পাবে মানে ওয়ালটা পাবে বা পুকুরের বাটটা পাবে, ওখান থেকে ধাক্কা খায় আবার ফিরে আসবে। দেখি এই কেসটার ক্ষেত্রে কি হবে। অর্থাৎ কি করি, এই যে ওয়েবটা আছে, ওয়েবটার শেষ প্রান্তটা মিডিয়াম 2টা কি করে দিই, ফিক্সড করে দিই। এটা একদম ফিক্সড করে দিই। ওকে, একদম ফিক্সড করে দিই। তাহলে মিডিয়াম 2 ইজ ফিক্সড, একদম ফিক্সড করে দিলাম। ওকে, তাহলে কি করি, যদি এটা ফিক্সড করে দেই তাহলে এইটার মধ্যে কোনো ওয়েব প্রপাগেটই করতে পারবে না। ধরে নে তোদের বাড়ির যে ছাদের বাড়ি আছে, মানে তোর দেওয়া বাড়ির যে দেওয়াল আছে, সেই বাড়ির দেওয়ালকে ধাক্কা যে গিয়া ধাক্কা দিলে ওটা কি হচ্ছে, ওয়েব তৈরি হবে, ওয়েব তৈরি হবে না। তাহলে ওয়েব তৈরি হবে না, তাহলে ওর বাধা কত, ইনফাইনিট বাধা, ইম্পিডেন্স কত, ইনফাইনিট। তাহলে Z2 ইকুয়াল টু কত আছে, Z2 টেন্ডস টু ইনফাইনিট হবে। ওকে, আর Z1 কি আছে, অবভিয়াসলি Z2 থেকে কম হবে। সো if Z2 tends to infinite, that is the second medium X is fixed boundary wall, okay, বা হার্ড ওয়াল বলি। এটা যদি হয় তাহলে কি হবে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট R equal to Z1 minus Z2 by Z1 plus Z2, বোথ সাইড থেকে আমি Z2 কমন নিলাম, Z2 কমন নিলে Z1 by Z2 minus 1 বাই কত হচ্ছে Z2, তাহলে Z1 by Z2 মাইনাস প্লাস 1, Z2 কাটলাম, তাহলে Z2 টেন্ডস টু ইনফিনিটি বসাই দিই। তাহলে R ইকুয়াল টু দেখ 1 বাই ইনফিনিটি মানে কত হবে 0 মাইনাস 1, 1 বাই সামথিং বাই ইনফিনিটি মানে কত হচ্ছে 0 প্লাস 1, তাহলে কত আসবে মাইনাস 1। তাহলে R ইকুয়াল টু রিফ্লেকশন কত আসলে হচ্ছে মাইনাস 1 আসবে, রিফ্লেকশন মাইনাস 1। আর ট্রান্সমিশন কত হবে, ট্রান্সমিশন T ইকুয়াল টু 2 ইনটু Z1 বাই Z1 প্লাস Z2, তাহলে কত আসবে T ইকুয়াল টু 2 ইনটু Z1 বাই Z2 কমন নিই 1 প্লাস Z1 বাই Z2, তাহলে কত হবে T ইকুয়াল টু 2 ইনটু Z1 বাই Z2 বাই কত 1 প্লাস Z1 বাই Z2, তাহলে at Z2 টেন্ডস টু ইনফিনিটি, তাহলে T কে কত হবে 0 হয়ে যাবে, কারণ 1 বাই ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কত হবে 0 হবে। সো এটাই হওয়ার দরকার ছিল। আর প্লাস টি, আর এর ভ্যালু কত আসলো -1, টি এর ভ্যালু কত 0, আর প্লাস টি ইকুয়াল টু 1 আসবে। ওকে, আর প্লাস টি ইকুয়াল টু 1 আসবে, ঠিকই আছে। তোদের মনে হয় -1 মাইনাস কিসের জন্য, মাইনাস জাস্ট হচ্ছে ফেসের জন্য, নেগেটিভ সাইন ফর ফেস। ওকে, নেগেটিভ সাইন ফর ফেস। আর আমরা জানি cos 180 কত -1 হয়, তাহলে এদের মধ্যে ফেস কত আছে 180 ডিগ্রি ফেস আছে। অর্থাৎ ভালো করে দেখ, এই যে ট্রান্সমিটেড আর রিফ্লেক্ট সরি আমাদের ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড ওয়েভের ভিতরে ফেস কত হচ্ছে 180 ডিগ্রি। therefore reflected wave is out of phase with
incident wave. Okay, is out of phase with incident wave. That is phase difference is 180 degree. Phase difference is 180 degree. Okay, এবার শোন ভালো করে, তাহলে ঘটনাটা কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে, তোদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোদের সুবিধা হবে। যে একটা পুকুর আছে, পুকুরের চারপাশটা কি আছে, সিমেন্ট দিয়ে বাধাই করা আছে। এবার পুকুরের মধ্যে স্টোন ড্রপ করলি, ওয়েব তৈরি হলো। ওয়েবটা গিয়ে কি করলো, তোর হচ্ছে পুকুরের যে সিমেন্টের দেওয়ালগুলো আছে চারপাশে, সেইটাই বাধা পাইলো। বাধা পাওয়ার পর দেওয়ালগুলা কি নড়াচড়া করবে? যদি শক্ত দেওয়াল হয় নড়াচড়া করবে না। তাহলে দেওয়ালের ভিতরে অর্থাৎ মিডিয়াম টু এর ভিতরে কোনো ওয়েব আসবে না। সব ওয়েব কি হবে, আবার রিফ্লেক্ট হয়ে, অর্থাৎ পুকুরের দেওয়ালে যখন জলগুলা গিয়ে ধাক্কা খাইলো, ধাক্কা খায় আবার রিটার্ন হয়ে চলে আসবে। তার মানে যতগুলা ধাক্কা খাইলো অতগুলাই রিটার্ন হলো। তাহলে রিফ্লেকশন কত আসলো? 1 আসলো, অর্থাৎ 100% রিফ্লেকশন হলো। 100% রিফ্লেকশন হলো, যতটা গেল অতটাই ফিরে আসলো। অর্থাৎ এইখানে কি হচ্ছে, এখানে একটা দেওয়াল আছে, একদম শক্ত দেওয়াল আছে, শক্ত দেওয়ালের মধ্যে সুতা পাচ্ছিস, সুতা বাইতে সুতাটাকে এমন করে কি করতেছিস, ওয়েব দিতেছিস। ওয়েব দিলে দেখবি যে ওয়েবটা গেল, ইনসিডেন্ট ওয়েবটা এমন করে দেওয়ালে গেল, দেওয়ালে গিয়ে পর এটা কি হচ্ছে, ধাক্কা খাইলো, ধাক্কা হওয়ার ভিতরে আর গেল না, কারণ ট্রান্সমিশন কত হচ্ছে, 0 হচ্ছে, কারণ শক্ত দেওয়াল। ওই ধাক্কা খাওয়ার পর ওয়েবটা আবার কি করলো, এমন করে আবার রিফ্লেক্ট হয়ে সম্পূর্ণ ওয়েবটাই রিফ্লেক্ট হয়ে আসলো। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট 100%, 1 আসছে। তার মানে 100% আবার রিফ্লেক্ট হয়ে আসছে। এবং আসার সময় এদের মধ্যবর্তীতে যে ইনসিডেন্ট হয়েছিল আর রিফ্লেক্টেড হলো, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো হচ্ছে 180 ডিগ্রি, আউট অফ ফেস, একদম 180 ডিগ্রি হলো। তাহলে এটা যদি ইনসিডেন্ট হয়, এটা যদি ইনসিডেন্ট ওয়েভ হয়, তাহলে এটা যে ফেসে গেল আসবে 180 ফেসে। তাহলে এখানে থেকে আসার সময় এমন করে আসবে, একদম 180 ফেসে আসবে। এটা কি গেল হচ্ছে রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড ওয়েভ। এই যে 180 ডিগ্রিতে ফিরে আসলো, এইখানে কি হবে, নোট হবে, এন্টি নোট হবে। এটাকে কি বলি আমরা, স্ট্যান্ডিং ওয়েভ বলি। স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে আজকে পড়াশোনা করতেছি না, এখন আমরা যা কিছু পড়াশোনা করতেছি প্রোগ্রেসিভ ওয়েভ নিয়েই পড়াশোনা করতেছি। কিন্তু আমি তোদের বললাম যে এই যে ছোট ছোট কেস গুলো দেখতেছি না, এগুলোর থেকে নতুন ধরনের ওয়েভ পাবো, স্ট্যান্ডিং ওয়েভ পাবো। তাহলে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি বলছিলাম, তোদের প্রথম দিনে বলছিলাম স্ট্যান্ডিং ওয়েভ কেমন করে তৈরি হয়, ডেফিনেশনে শেখাইছিলাম, যখন ডিফারেন্সিয়েশন শেখাচ্ছিলাম ওয়েভের ডিফারেন্ট টাইপ অফ ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভ তখন হবে যখন কিছু অপর প্রান্তটা কিন্তু ফিক্স থাকে। অপর প্রান্তটা কি হচ্ছে, মিডিয়ামটা ফিক্সড আছে, তখন এখানে স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট হবে। আর যদি এটা খোলা থাকতো তখন এটা কি বলতাম আমরা, প্রোগ্রেসিভ ওয়েভ। যদি এখন প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে সবকিছু করতেছি, স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে পড়াশোনা করতেছি না, বাট পড়বো কিছুদিন পরে। ওকে, ক্লিয়ার হচ্ছে? তো এমন করে ডট এন্টিনোড তৈরি হবে, তখন ওদের মধ্যে ফেস হবে 180 ডিগ্রি। চলো এবার পরের কেস করি। কেস 3, কেস 3 যদি এমন হয় যে if if z2 tends to 0, অর্থাৎ সেকেন্ড মিডিয়াম নাই, ফ্রি এন্ড বলতে পারিস। সেকেন্ড মিডিয়ামটাই নাই, কেউ বাতাই দিচ্ছে না, প্রায় বাধাহীন। ওকে, বা প্রথমটা মোটা, সেকেন্ডটা একদম পাতলা একটা, বা নাই, প্রায় ফ্রি এন্ড বলতে পারিস। ওকে, দ্যাট ইজ সেকেন্ড স্ট্রিং বা সেকেন্ড মিডিয়াম, সেকেন্ড স্ট্রিং ইজ অ্যাবসেন্ট। ওকে, অ্যাবসেন্ট, দ্যাট ইজ ফ্রি এন্ড, ফ্রি এন্ড। তাহলে ফ্রি এন্ডের ক্ষেত্রে কি হবে, দেখ ভালো করে। ফ্রি এন্ডের ক্ষেত্রে রিফ্লেকশন হবেই না, যতটা দিবি অতটাই চলে যাবে, আর ফিরে আসবে না। তাহলে পুরাটাই ট্রান্সমিটেড হবে, কোনোটাই কি হবে না, রিফ্লেকশন হবে না। ফ্রি এন্ডের ক্ষেত্রে আর ইকুয়াল টু কত হচ্ছে, z1 মাইনাস z2 বাই হচ্ছে z1 প্লাস z2। তাহলে z2 ইকুয়াল টু 0, তাহলে z1 বাই z1 কাটা গেল 1 আসলো। আর ইকুয়াল টু কত জানি আমরা, ar বাই হচ্ছে ai ইকুয়াল টু 1, ar ইকুয়াল টু ai। অর্থাৎ অর্থাৎ কি হবে, ট্রান্সমিশন কত হবে, 0 হবে।
ট্রান্সমিশন রিফ্লেকশন ইকুয়াল টু শুড বি জি, পুরোটাই গেছে ট্রান্সমিট করে চলে যাবে। প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে তো তাই হয়, কোনো ফিরে আসে না। আমি তোদের অ্যানিমেটেড ভিডিও তো দেখাচ্ছি, প্রোগ্রেসিভ ওয়েভ যায় চলে যায় আর ফিরে আসে না। তাহলে এটার ক্ষেত্রে অপর ইন্ট লুজলি ইন্ট অল্প কিছু ফিরেও আসতে পারে, লুজলি ইন্টের ক্ষেত্রে হবে। তো এটা কিসের উপর, ফ্রি এন্ড হলে ফিরে আসবে না, লুজলি এন্ড হলে অল্প কিছু ফিরে আসবে, এটা হচ্ছে কেস। ওকে, তো এইটা হলে আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা কি করব বলতো, এই যে পড়াশোনাটা করলাম রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, সেটা আমরা অ্যামপ্লিটিউডের রেসপেক্টে করলাম, কিন্তু আমাদের এই পড়াটাই এনার্জি রেসপেক্টে পরীক্ষায় কোশ্চেন আসে বা আমাদের পড়তে লাগে, ওইটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এটাও ইম্পর্টেন্ট, বাট এদের থেকে আরো ইম্পর্টেন্ট হচ্ছে এনার্জি রেসপেক্টে করা। তার জন্য আমরা কি করব, এনার্জি রেসপেক্টে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট পড়বো, তারপরে এনার্জির আমরা কি করব, তারপরে ওয়েভের পাওয়ার বের করব, অনেক কিছু আমরা পড়বো। তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার এটাই করবো, কিন্তু এনার্জি রেসপেক্টে। আর যেহেতু এনার্জি রেসপেক্টে করবো, তাহলে প্রথমে কি করতে লাগবে, একটা ওয়েভের এনার্জির ফর্ম কেমন হয়, এনার্জির এক্সপ্রেশন কেমন হয়, প্রথমে আমাদের বের করতে লাগবে। তাহলে নেক্সট লেকচারে প্রথমে আমরা একটা ওয়েভের এনার্জির এক্সপ্রেশন ক্যালকুলেট করব, তারপরে এনার্জির এক্সপ্রেশনের সাহায্যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এগুলো আমরা ক্যালকুলেট করবো। তাহলে চল আজকে এতটুকুই, গুড নাইট। ওকে।